ব্যাস, আমরা চ্যাপ্টার 3 গ্লোবাল কস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস মোস্ট প্রবাবলি চ্যাপ্টার নেম ছিল। সেখানে আমরা এই লাস্টে ওয়াক ক্যালকুলেটের জন্য আমাদের দরকার কস্ট অফ ডেট আর কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করতে। কস্ট অফ ডেট অ্যান্ড কস্ট অফ ইকুইটি আমরা ডোমেস্টিক পোর্টফোলিও ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি এবং গ্লোবাল পোর্টফোলিও ক্ষেত্রেও ক্যালকুলেট করতে পারি। সেম ভাবে আমরা কস্ট অফ ইকুইটিও ডোমেস্টিক পোর্টফোলিও ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি, গ্লোবাল পোর্টফোলিও ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি। তো দুইটার ক্ষেত্রে আমরা দুই ধরনের ভ্যালু পাবো এবং দুই টাইপের রেজাল্ট পাবো, যেটা আমরা এক্সেলে গত ক্লাসে করছিলাম। So, এই যে এই ভ্যালুগুলো দেওয়া ছিল। সো ডোমেস্টিকের জন্য ভ্যালু দেওয়া ছিল, আর গ্লোবাল আর ইন্টারন্যাশনাল জন্য ভ্যালু দেওয়া ছিল। তো এই ভ্যালু গুলোর উপর ভিত্তিতে আমরা এই যে কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করছি ফর ডোমেস্টিক, কস্ট অফ ইকুইটি বের করছে ফর গ্লোবাল। তেমনি ভাবে কস্ট অফ ইকুইটি বের করছে আমরা, কস্ট অফ ডেট বের করছে আমরা ডোমেস্টিক, কস্ট অফ ডেট বের করছে আমরা গ্লোবাল। তো অফকোর্স অফ ওয়াক যদি বের করি, তাহলে ওয়াক ডোমেস্টিকের হবে এই দুইটার যোগফল, আর এই দুইটার যোগফল না, এই দুইটার ওয়েটেড অ্যাভারেজের যোগফল, মানে এটার সাথে এটার ওয়েটেড অ্যাভারেজ 30টা এরকম। কে ই ইন্টু ই বাই ভি, এখানে পার্সেন্টেজ যেটা, এটা ওয়েটেড অ্যাভারেজ। সেগুলো খুব সহজ অঙ্ক, এটা একদমই কঠিন না, এটা ইজি অঙ্ক। তো তোমার একটা কাজ দিচ্ছিলাম যে পরের ম্যাটটা করার জন্য, তুমি করে পাঠায়, অসুবিধা নাই। যদি দেখো যে কোশ্চেনের অ্যান্সার সাথে মিলতেছে না, দেন ইউ আস্ক। আর যদি মিলে যায় তাহলে আর মানে বদল করার দরকার নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। কিন্তু মিললে তো ঠিকই আছে, যে বুঝতেই পারছি যে কি হয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি, এখানে আমরা এক্সপ্লেন করছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিষয়টা কি, এটা আসে কি, বা এটার মিনিংটা কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কিছুই না, আমরা যখন কোনো এক্সপেক্ট করি এটা এখানে হবে, এই এক্সপেকটেশন থেকে এটা কতটুকু জাম্প করে উপরে বা কতটুকু নিচে জাম্প করে। এই যে যত বেশি উপরে জাম্প করলো বা যত বেশি নিচে জাম্প করলো, তার মানে কি, তার মানে আমি অনেক বেশি আনসার্টিন হয়ে গেলাম যে এটা কই যাবে, এদিকে যাবে না এদিকে যাবে, তো আমি জানি না। তো যত বেশি আনসার্টিনে তত বেশি রিস্ক বাড়তে থাকে, আর তত বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাড়তে থাকে। যত বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ে, এটাকে আমরা ফাইন্যান্সে রিস্ক বলি। তো এই জিনিসটা আর কি বুঝার চেষ্টা করছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন আসে কথাটা। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আসে, তার মানে আমরা রিস্ক নিয়ে কথা বলতেছি, এবং রিস্ক মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এরপরে আসি ইকুইটি রিস্ক প্রিমিয়াম। ইকুইটি রিস্ক প্রিমিয়ামটা কি আমরা একটু দেখি এখানে। ও, শেষ হয়ে গেছে। আচ্ছা, ইকুইটি রিস্ক প্রিমিয়াম হইতেছে, ইট ইজ দি অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন অফ দ্য মার্কেট এক্সপেক্টেড বাই ইনভেস্টর্স ওভার অ্যান্ড অ্যাবভ রিস্ক লিস্টেড। মানে এই যে মার্কেট যে রিটার্নটা, এটা কত বেশি রিস্কলেস ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ইয়া থেকে, ডেট থেকে। তো এই যে মার্কেট রিটার্ন, এটা কত বেশি, মানে কত হাই বা কত এক্সট্রা দিচ্ছে। সো এখানে এই যে এখানে যে এই পার্টটুকু, এই যে পার্টটুকু, এই পার্টটুকু বলছিলাম রিস্ক প্রিমিয়াম, মনে আছে? মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। সো রিস্ক প্রিমিয়াম, এই রিস্ক প্রিমিয়ামটাই হইতেছে ইকুইটি রিস্ক প্রিমিয়াম। এই যে যেটা বলে আসলাম, এটাই বলতেছে ইকুইটি রিস্ক প্রিমিয়াম। ওই পার্টটুকু হইতেছে যেখানে লেখা আছে। There is rising debate over what numerical values should be used in the application of KPM, especially risk premium, equity risk premium, or average annual return of the market expected by the investor over and above risk listed. So এটার ভ্যালুটা কত হওয়া উচিত, এটা নিয়ে অনেক ডিবেট আছে। সো উইলিয়াম শার্পের কথাখানি তুলে নাই,
যাই হোক, while the field of finance does not agree that a cost of equity calculation should be forward looking. সো ফিল্ড অফ ফাইন্যান্স কি এগ্রি করে যে এটা কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন ফরওয়ার্ড লুকিং হবে। প্র্যাকটিশনার্স টিপিক্যালি ইউজ হিস্টোরিক্যাল এভিডেন্স অ্যাজ এ বেসিস ফর দেয়ার ফরওয়ার্ড লুকিং প্রজেকশন। জিনিসটা বুঝছো নাকি আমি জানি না। আমরা দেখো এখানে যখন এই যে রিটার্ন গুলো ক্যালকুলেট করছিলাম বা রিটার্ন গুলার এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম, তখন দেখো হিস্টোরিক্যাল ডেটা দিয়ে কাজ কাজ করছি না, মানে আগে যেগুলো ঘটছে সেটা দিয়ে কাজ করছি না। হ্যাঁ, কিন্তু কে এফ বা কে এম মার্কেট রিটার্ন এটা ভবিষ্যতের মানে রিটার্ন না। মানে ভবিষ্যতের রিটার্নটা ক্যালকুলেট করার জন্য বা বের করার জন্য আমরা অতীতের হিস্টোরিকে আমরা তুলে ধরছি। এটাই বলছে এই কথাটা। মানে জিনিসটা একটু অদ্ভুত না, লাগতে পারে না একটু অদ্ভুত যে ফরওয়ার্ড লুকিং এর একটা রেট, মানে সামনে যে রেটটা আমরা দেখবো সেই রেটটা পাওয়ার জন্য আমরা টিপিক্যালি ইউজ হিস্টোরিক্যাল এভিডেন্স অ্যাজ এ বেসিস অফ দেয়ার ফরওয়ার্ড প্রজেকশন। হিস্টোরিক্যাল এভিডেন্স দেখে আমরা ভবিষ্যতের কথা মানে চিন্তা করি যে ভবিষ্যতে এটা কত রেট হতে পারে, এটাই বলছে আর কিছুই না। আচ্ছা। আমি আমি মনে বুঝে বুঝাতে পারছি, রাইট? মানে এটা এই হ্যাঁ, কথাটা হ্যাঁ। বুঝছি তো। আচ্ছা। আচ্ছা, ইকুইটি রিস্ক প্রিমিয়ামটা কি? আচ্ছা, ইকুইটি রিস্ক প্রিমিয়াম উইল অলসো obviously differ across country markets as interest and interest rate related returns like risk free rates of return differ by currency. So of course আমার দেশে ইকুইটি রিস্ক প্রিমিয়াম একটা হবে, জাপানে একটা হবে, তোমার দেশে মালয়েশিয়াতে আরেকটা হবে, কারণ ওই যে কে আর এফ রিস্ক ফ্রি রেটটা ডিফারেন্ট না। এই যে কে, এটা তো ডিফারেন্ট, রাইট? ডিফারেন্ট 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 ডিফারেন্ট, তাই এটা ভ্যারি করে। ইকুইটি মার্কেট ফিক্স প্রিমিয়াম ডাস ভ্যারি বাই কান্ট্রি, এটা ঠিক আছে, কমন সেন্স লেটস। আচ্ছা, রোল অফ ইন্টারন্যাশনাল পোর্টফোলিও, এই যে আমরা ইন্টারন্যাশনাল ওয়াইজ পোর্টফোলিও তৈরি করতেছি বা গ্লোবাল পোর্টফোলিও তৈরি করতেছি, না লাভ কি বা এটা করে কি আসে? Gradual deregulation of equity markets during past 3 decades not only elicited increased competition from domestic players but also opened up markets to foreign competitors. মানে এই যে সমানে ডিরেগুলেশন হয় এবং মানে গত 3 দশক মানে 30 বছর ধরে যে এত ডিরেগুলেশন হয়েছে, এই কারণে কি হয়েছে, মার্কেটটা ডোমেস্টিক রাখে নাই। মার্কেট কি করছে, নিজেকে ইন্টারন্যাশনাল করে ফেলছে, সবার কাছে ওপেন করে ফেলছে। একটা মার্কেটের এক্সপোজার যত বেশি মানুষের কাছে থাকবে ওই মার্কেটকে কন্ট্রোল করা তত টাফ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে শেয়ার মার্কেট কন্ট্রোল করা টাফ কেন? শেয়ার মার্কেট কন্ট্রোল করা ইজি কেন? কারণ গুটি কয়েক মানুষই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। কিন্তু এই শেয়ার মার্কেটে যদি মানে বাংলাদেশের বাইরেরও হাজার হাজার মানুষ যদি ইনভেস্ট করে থাকতো এবং বাংলাদেশের মানুষ ইনভেস্ট করে থাকতো, তাহলে এই মার্কেটকে কন্ট্রোল করা অনেক টাফ হইতো। সো একটা পোর্টফোলিও যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায় তখন ওই মার্কেটটা অনেক বেশি মানে অনেক বেশি হার্ড টু কন্ট্রোল হয়ে যায়। মানে এটা হার্ড অনেক বেশি কন্ট্রোল করা কোনো একজন বা দুইজনের পক্ষে। তো তার মানে কি অনেক বেশি রেগুলেটেড হয়ে যায়। তো এখানে অনেক বেশি ফেয়ার প্রাইসিং হয়। হ্যাঁ। আচ্ছা, ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ম্যানেজার্স ক্যান চুজ ফ্রম এ লার্জার পুল অফ অ্যাসেট। সো একজন ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ম্যানেজার আর একজন ডোমেস্টিক পোর্টফোলিও ম্যানেজার কি করতে হবে, তার শুধুমাত্র দেশের যে স্টক বা শেয়ার আছে এগুলোর মধ্যে থেকে তাকে চুজ করতে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ম্যানেজার তার হাতে এখন কি আছে, পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবীর যে কোনো শেয়ার আছে। কারণ যে কোনো শেয়ার সেই স্টাডি টাডি কইরা সবগুলা শেয়ার মানে পৃথিবীর যত শেয়ার এক্সিস্ট করে সবগুলার কোম্পানি স্টাডি কইরা সে সবচেয়ে ভালো ভালো যে শেয়ার গুলা সেগুলো সে পিক করে একটা পোর্টফোলিও বানাতে পারে। আচ্ছা, দেন portfolio managers limited to domestic only asset allocations and therefore usually experience a higher expected return and lower. সো যেহেতু ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ম্যানেজার মানে বড় পৃথিবীর সব শেয়ার সাথে সে এক্সপোজড, তখন তার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অনেক হাই থাকে এবং পোর্টফোলিওর রিস্কটাও অনেক লো হয়ে যায়। কেন লো হয়ে যায়? বিকজ অফ ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন, ওই যে ডাইভার্সিফিকেশন এখানে পড়ছিলাম না, এটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে। আর এটা কি যে নিজ দিয়ে যে গেছে, এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন অনেক মানে হায়ার রেটে হয়, যেটা ডাইভার্সিফাইবল রিস্ক বা আনসিস্টেমেটিক রিস্ক বা ফার্ম স্পেসিফিক রিস্ককে অনেক দ্রুত ক্যান্সেল আউট করে ফেলে।
এতটুকু বুঝছি। হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন, আচ্ছা কোশ্চেন থাকলে আস্ক করবে, ঠিক আছে। আচ্ছা। The role of international portfolio investors. Both domestic and international portfolio managers are asset allocators whose objective is to maximize portfolio's rate of return. পোর্টফোলিও রেট অফ রিটার্ন ম্যাক্সিমাইজ করা ওদের কাজ, মানে এটাই তো কাজ হওয়ার কথা, রিটার্ন যত হাই হতে পারে টু আ গিভেন লেভেল অফ রিস্ক। মানে ইদার ম্যানেজারের কাজ হইতেছে পোর্টফোলিও রিটার্ন ইনক্রিজ করা, রিস্ক সেম রাখা, অথবা রিস্ক মিনিমাইজ করা, রিটার্ন সেম রেখা। জিনিসটা এক্সেল একটু দেখাই। সো পোর্টফোলিও ম্যানেজার কাজ কি? রিটার্ন, কাজ দুইটা। একটা কাজ হইতেছে রিটার্ন হাইয়ার করা, আর রিস্ক যা আছে তাই থাকবে সেম, অথবা রিটার্ন সেম থাকা, রিস্ক লোয়ার করা। দেখো তো কথার অর্থ বুঝছো নাকি? হ্যাঁ। বুঝি নাই কি বললাম। না না, বলি, বলছি টিচার রিস্ক লো করা। সো দুইটা কাজ তার, মানে যে কোনো একটা সে করতে পারে, হ্যাঁ। ইদার সে রিটার্ন হাই করতে পারে, মানে একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করছে যেটা রিটার্ন অনেক হাই, কিন্তু রিস্কটাকে সে বাড়াবে না, রিস্কটাকে সে সেম রাখবে। অথবা সে রিটার্নকে বাড়াইতে পারতেছে না, কিন্তু ওই পোর্টফোলিওতে, ওই পোর্টফোলিও রিস্কটা সে কমায় আনতে পারতেছে। সো ইদার সে রিটার্ন বাড়াবে, রিস্ক সেম থাকবে, অথবা সে রিটার্ন সেম রাখবে কিন্তু রিস্কটা আরো কমাবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। Since international portfolio managers can choose from a larger bundle of assets than the domestic portfolio managers, international diversified portfolios often have higher expected return. এগুলো বলে আসছি। Nearly always have a lower level of portfolio risk since national security markets are imperfectly correlated. ন্যাশনাল লেভেলের সিকিউরিটি গুলা কোরিলেশনটা অত ভালো হয় না। যেহেতু কোরিলেশন অত ভালো হয় না, তাই রিস্ক মিনিমাইজ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। অন দি আদার হ্যান্ড, ইন্টারন্যাশনাল লেভেলের মার্কেটের সিকিউরিটিজ গুলা কোরিলেশন গুলা নিয়ার টু পারফেক্ট হয়, পারফেক্ট হয় না বাট নিয়ার টু পারফেক্ট হয়। সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিস্কটা অনেক লো করা পসিবল ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে। কথাটা বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, মার্কেটে কিছু সেগমেন্ট আছে। ক্যাপিটাল মার্কেট সেগমেন্টেশন ইজ এ ফাইন্যান্সিয়াল মার্কেট ইমপারফেকশন। যেহেতু মার্কেটে সেগমেন্ট আছে, তার মানে ফাইন্যান্সিয়াল মার্কেট ইমপারফেক্ট। মার্কেটে সেগমেন্ট না থাকলে যদি পুরো মার্কেট এক হয়ে কাজ করতো, তাহলে মার্কেটটা অনেক বেশি পারফেক্ট হইতো। দেখি কেন মার্কেট ইমপারফেক্ট। কারণ তিনটা সেগমেন্ট আছে। একটা সেগমেন্ট হচ্ছে গভর্নমেন্টের কনস্ট্রেন্ট আছে, মানে গভর্নমেন্ট তোমাকে আটকাবে, সে তোমাকে সবকিছুতে হাত দিতে দিবে না। আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস। কিছু কিছু ইনস্টিটিউশনের কিছু কিছু স্পেশাল প্র্যাকটিস থাকে, যেটা তুমি যেটা করতে চাও ওটা করতে আটকায় দিতে পারে। আরেকটা হচ্ছে ইনভেস্টার্স পারসেপশন। ইনভেস্টার্স পারসেপশন বলতে, তোমার কাছে মনে হইতেছে এই শেয়ারের দাম বাড়বে, তোমার কাছে মনে হইতেছে, তোমার কাছে কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো এভিডেন্স না, তোমার পারসেপশন তোমাকে বলতেছে যে এই শেয়ার ইনভেস্ট করো, ওটাতে ইনভেস্ট করো। তো এই পারসেপশন ক্যান মেক এ রং ডিসিশন। তো এই তিনটা রিজনে ক্যাপিটাল মার্কেট সেগমেন্টেড হয় এবং মার্কেট ইমপারফেকশন দেখা যায়। আচ্ছা, while there are many imperfection that can affect the efficiency of a national market, these markets can still be relatively efficient in a national context but segmented in an international context. We call the final. আচ্ছা ঠিক আছে। নোট আন্ডার ইএমএইচ। ইএমএইচ মানে কি বুঝি? ভুলে গেছি। Efficient market hypothesis. It was suggested by Eugene Fama. দেখেন,
একটু আইডিয়া দিই সেটা। এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস কি বলে? Efficient market hypothesis is an investment theory primarily derived from concepts attributed Farmer's research. As a detailed 1970 efficient capital markets, a review of theory and empirical work. Farmer put forth the basic idea that it's virtually impossible to consistently beat the market. So market beat করা impossible. কেন? ও মার্কেটকে তিনটা ফর্মে ভাগ করছে, হ্যাঁ? এই যে তিনটা ফর্ম, একটা হচ্ছে উইক ফর্ম, একটা হচ্ছে সেমি স্ট্রং ফর্ম, আর একটা হচ্ছে স্ট্রং ফর্ম। উইক ফর্ম কি? The weak form of efficient market hypothesis is that prices of securities reflect all available public market information but may not reflect new information that is not yet publicly available. তার মানে, মানে বলতেছে প্রাইস, কোন একটা অ্যাসেটের প্রাইস বা শেয়ারের প্রাইস মানে সব পাবলিকলি অ্যাভেলেবল ডেটাই রিভিল করে, কিন্তু ভবিষ্যতের কোনো ইনফরমেশন সে রিভিল করে না। It additionally assumes that past information regarding price, volume, returns is independent of the future prices. So, এটার যে প্রাইসটা আমরা দেখতে পাইছি, মনে করো বেক্সিমকোর প্রাইস 100 টাকা, এটা শুধুমাত্র পাস্টের ঘটনাই বলছে, কিন্তু ফিউচারে যেটা কি হবে বা ফিউচারের প্রাইস সম্পর্কে এটার কোনো সে আইডিয়া তোমাকে দিবে না। The weak form of EMA implies that technical trading strategies cannot provide consistent excess returns because past price performance can predict future price action that will be based on a new information. সো এই যে আমরা মাত্র এই যে এটা কাজ করতেছিলাম, আমার মনে আছে যে হিস্টোরিক্যাল ডেটা দিয়ে আমরা কি করতেছিলাম, এভারেজ রিটার্ন বের করতেছিলাম। সো যদি এটা উইক ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সি হইতো, তাহলে আমাদের মানে এভারেজ যে আমরা রিটার্ন বের করছি হিস্টোরিক্যাল ডেটা দিয়া, এটা ভুল হবে, এটা ঠিক হবে না। বিকজ মার্কেট যদি উইক ফর্মে থাকে তাহলে এই ডেটা গুলা কোনোভাবেই ফিউচারের এক্সপেকটেশন সম্পর্কে সঠিক ধারণা দিবে না, এটাই উইক ফর্ম বলছে। আচ্ছা। সেমি স্ট্রং কি? Semi-strong form of theory dismisses the usefulness of both technical and fundamental analysis. So আমরা উইক ফর্মে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করি টু প্রেডিক্ট ভবিষ্যতে কি হবে। সেমি স্ট্রং এ টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, দুইটাই করি, কিন্তু লাভ নাই দুইটা কইরাও। কারণ সেমি স্ট্রং ফর্ম incorporates the weak form assumption and expands on this by assuming the price adjusts quickly to any new public information that becomes available. জিনিসটা তোমাকে বুঝাই, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি, এমনি বুঝি, এই ওয়ার্ডের মিনিংটা বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি। ওই যে মনে করো শেয়ার মার্কেটে প্রাইস মনে করো গত 10 দিন ধরে বাড়তেছে, তো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তো তুমি তুমি পরে প্রেডিক্ট করলা যে যেহেতু বাড়তেছে আপওয়ার্ড ট্রেন্ডে আছে, এটা আপওয়ার্ডে যাবে, মানে এটা বাড়বেই। হ্যাঁ, সো দিস ইজ মানে টেকনিক্যাল অ্যানালিসিস একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে এটা। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস হইতেছে যে কোনো অ্যাসেট বা যে কোনো কোম্পানিকে ভ্যালুয়েশন করা, যে অ্যাসেটের ফেস ভ্যালু কত, বা অ্যাসেটের বুক ভ্যালু কত, বা অ্যাসেটের ইন্ট্রিনজিক ভ্যালু কত। সো ওই ইন্ট্রিনজিক ভ্যালু ক্যালকুলেট করার পর মার্কেটে যে প্রাইস হয় ওই প্রাইসের সাথে তুলনা করতে হয়। যদি ইন্ট্রিনজিক ভ্যালু ইজ লোয়ার দেন দি মার্কেট ভ্যালু হয়, তার মানে কি মার্কেটে অ্যাসেটটা ওভার ভ্যালুড হয়ে আছে, বেশি দামে বিক্রি হইতেছে। সো বেশি দামে বিক্রি হইলে তুমি তখন অ্যাসেটটাকে শর্ট করো, সেল করো, কারণ বেশি দাম। আর তুমি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখো যে অ্যাসেটের প্রাইস বা শেয়ারের প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু ইজ গ্রেটার দেন দি মার্কেট ভ্যালু, মার্কেটে যে দামে শেয়ার কেনা বেচা হইতেছে সেটা যদি বড় হয়, তার মানে কি মার্কেটে সস্তা দামে বিক্রি হইতেছে। এটা তো সস্তা জিনিস ইউ বাই, তুমি কিনা ফেলাও। তো সেমি স্ট্রং ফর্ম বলছে যে এই ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুইটার একটাও কাজ করবে না, মানে দুইটা দিয়ে তুমি যেই ইসে আসো না কেন, দুইটার একটাও কাজ করবে না। কারণ কারণ তুমি যখনই শেয়ারটা কিনতে যাবে মার্কেটে, তখনই কি হবে, তখন মনে করো হঠাৎ করে মার্কেটে কেউ একটা ইনফরমেশন দিল যে এই শেয়ারটা ভালো, এটা একটু কিনো, টিপস দিত কেউ, কোনো একজন মানে ডিলার বা ব্রোকার। এই যে ছোট্টখাটো যে পাবলিক ইনফরমেশন, নতুন কোনো ইনফরমেশন আসলো মার্কেটে, এই ছোট্ট একটা ইনফরমেশন পুরা মার্কেটে তছনছ করে ফেলবে, সব শেয়ারের প্রাইস আবার উল্টাপাল্টা হয়ে যাবে, বা যে শেয়ার তুমি টার্গেট করছো না ওর প্রাইস আবার উল্টাপাল্টা হয়ে যাবে।
সো তোমার টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনোটাই কাজে লাগলো না যদি না তোমার কাছে সিক্রেট ইনফরমেশনটা না থাকে, যেটা কানে 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 সবাই একজন আরেকজন বলে। তো সেমি স্ট্রং ফর্ম হইতেছে এই টাইপের, মানে এরকম ছোট ছোট ইনফরমেশন বা হিডেন ইনফরমেশন গুলা মার্কেটের প্রাইসিংটা চেঞ্জ করে ফেলতে পারে। আমি কি মানে বুঝাতে পারছি নাকি? হ্যাঁ, হ্যাঁ। স্ট্রং ফর্ম হইতে সবচেয়ে সহজ। Strong form of information holds that prices always reflect the entirely of both public private information. This include all public available information, both historical new. মানে স্ট্রং ফর্ম থাকা মানে তুমি টেকনিক্যাল অ্যানালিসিস করলেও রাইট দিবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলেও ও রাইট অ্যাজাম্পশনে দিবে, তোমাকে ভুল কিছু দিবে। সো এইখানে কারো কোনো সুবিধা করার ওয়ে নাই, সবকিছুই ফেয়ারলি প্রাইসড। এবং তুমি যেটা অ্যাজিউম করতেছো বা তুমি যেটা লজিক খাটাইতেছো বা টুলস ইউজ করতেছো, ওই টুলসও তোমাকে ঠিক রেজাল্টটাই দিবে। সেখানে কোনো ইনসাইডার নলেজ বা ইনসাইডার ইনফরমেশন কাজ করবে না। ইনসাইডার ইনফরমেশন কাজ করে সেমি স্ট্রং আর হচ্ছে উইক ফর্ম, এই দুই জায়গায়। কিন্তু স্ট্রং ফর্মের কোনোভাবেই কোনো ইনসাইডার ইনফরমেশন কাজ করবে না। আচ্ছা, so note under the image a market is efficient. Security prices in the market reflect all the available information and adjust quickly to any new relevant information. Hence, the price of security reflects its intrinsic value. So, EMH যদি মার্কেট এফিসিয়েন্ট হয় তাহলে সবকিছু রিফ্লেক্ট করবে, মার্কেটের একটা শেয়ারের প্রাইস ও সব কিছু রিফ্লেক্ট করবে। Empirical tests of market efficiency show that most major national markets are reasonably efficient. So empirical test দিয়ে দেখা গেছে যে মেজর ন্যাশনাল মার্কেট বলতে বুঝাইছে যারা বড় বড় মার্কেট, যেরকম ইউএস এর মার্কেট, লন্ডনের মার্কেট, তারপর হংকং এর মার্কেট, শেয়ার মার্কেট, ওগুলা অনেক বেশি এফিশিয়েন্ট। সো আমরা এই দেশে বৈশা যদি আমাদের আমাদের মার্কেট তো এফিশিয়েন্ট না, আমাদের মার্কেট কি উইক ফর্ম অফ এফিসিয়েন্সি ফর্মে আছে, উইক ফর্মে আছে। সো এখানে যদি আমরা ওই পোর্টফোলিওটা ইন্টারন্যাশনাল পোর্টফোলিও করতে চাই এবং পোর্টফোলিওর রিস্ক অনেক কমাইতে চাই, রিটার্ন অনেক হাই করতে চাই, তখন আমরা উই মেজর মোস্ট মেজর যে ন্যাশনাল মার্কেট, হংকং, ইউএসএ বা লন্ডন, হ্যাঁ, ওইসব ওইসব জায়গার ওইসব মার্কেটের শেয়ারের সাথে পোর্টফোলিও করে আমাদের মানে পোর্টফোলিওটারে অনেক বেশি স্ট্রং করতে পারি, এটাই বুঝাইতেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সাম ক্যাপিটাল মার্কেট ইমপারফেকশনস, মানে কোন কোন রিজনে মার্কেট ইমপারফেকশনস হয়। একটা হইতেছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, মানে একটা ইনফরমেশন তুমি পাইছো, এটার কোনো আগাগোড়া নাই, মানে এটার কোনো সম্পর্ক নাই। ল্যাক অফ ট্রান্সপারেন্সি, তোমার একজন ফোনে ফোনে বলে যে বস এটা শেয়ারটা অনেক ভালো, এটা প্রাইস বাড়বে, তুমি বললা যে কেন বাড়বে, বা আমি শুনছি এটা ভালো, আপনি নেন নেন নেন, তো তুমি কোনো প্রপার জাস্টিফিকেশন পাবা না। তারপর কি হায়ার ট্রানজাকশন কস্ট। হায়ার ট্রানজাকশন কস্ট হচ্ছে তুমি যে একটা শেয়ার কিনতেছো, শেয়ার কিনতে গেলে ব্রোকারে কিছু দেওয়া লাগে, কমিশন দেওয়া লাগে। আবার তুমি শেয়ার বিক্রি করতেছো, শেয়ার বিক্রি করতে গেলে আবার ব্রোকারে প্রত্যেকটা শেয়ারের জন্য কিছু কমিশন দেওয়া লাগে। তো ট্রানজাকশন করতে গেলেই আজাইরা মানুষের কাছে তোমার কমিশন দেওয়া লাগতেছে। সো এই যে ট্রানজাকশন কস্ট অনেক হাই। ফরেন এক্সচেঞ্জ রেট রিস্ক, সো যেহেতু যখন তুমি পোর্টফোলিওটা ইন্টারন্যাশনাল করবা তখন ফরেন এক্সচেঞ্জ রেট রিস্ক তুমি এক্সপোজড হবা। পলিটিক্যাল রিস্ক, এই যে বেক্সিমকোর মালিক যে তোমার ইয়া ছিল সালমান এফ রহমান, ও আওয়ামী লীগ করতো, এই যে গেছে গা ভাইগা, এখন কি হয়েছে, বেক্সিমকোর শেয়ারের প্রায় গেছে শেষ। পলিটিক্যাল রিস্ক, এটা আর বোঝানোর কিছু নাই। কর্পোরেট গভর্নেন্স, অনেক সময় অনেক সময় কর্পোরেট গভর্নেন্স ইস্যু হয়, যেরকম আহ মুন্নু স্টাফ একটা শেয়ার ছিল, ওদের ওদের ওইখানে স্টাফদের সাথে ওই মালিকের একটা দ্বন্দ্ব লেগে গেছিল যে বেতন টেতন কিছু দিত না, না দেওয়াতে সব স্টাফরা রিজাইন নিয়ে চলে গেছে কোম্পানি ছেড়ে। তো এইটা যখন হইছে তখন মুন্নু শেয়ারের দাম ছিল 1500 টাকা করে। এই ঘটনাটা যখন রিলিজ হইছে যে হ্যাঁ সে ইয়ারা চলে গেছে চাকরি ছাইরা, দোকানে তালা মারা। এখন তুমি চিন্তা করো, একটা অফিসের মানে অফিস তালা মারা, 1 মাস ধরে কোনো কাজ নাই, ওই অফিস ওই কোম্পানির শেয়ার 1500 টাকা বিক্রি হইতেছে। এখন যখন এই ইনফরমেশন সবাই জানতে পারবে তখন এটার দাম কোন জায়গায় যাবে, তোমার কি মনে হয়? কল করবো।
শুধু ফল করবে না, এটা এটা জিরো হয়ে যাবে। মানে বুঝো, মনে করো একটা মানুষ 1500 টাকা দিয়ে শেয়ারটা কিনছিল, একটা কিনছিল, ওর ওর এখন শেয়ারের ভ্যালু কত হইব? জিরো। কি ভয়ানক বিষয়। আর কেউ তার একটা শেয়ার কিনে না, মনে করো 1500 টাকা দিয়ে, মনে করো সে আহ, মনে করো মনে করো 100টা শেয়ার কিনছে, হ্যাঁ, তাহলে কত হইলো? 1500 টাকা দিয়ে সে 5 শেয়ার, 1500 টাকা, 100টা কিনে এবার কত, কত টাকা হয়? আহ 1,50,000। 1,50,000 টাকা জিরো এক্স মুহূর্তে। রেগুলেটরি ব্যারিয়ার্স অনেক সময় শর্ট সেল করতে দেয় না। আমাদের দেশে কিন্তু শর্ট সেল অফ করে দিচ্ছে, শর্ট সেল করতে দেয়। শর্ট সেল জিনিসটা কি, এটা আমি এক্সপ্লেন করলাম না। আচ্ছা, এইটা না, এখানে আর এক্সপ্লেন করার কিছু নেই। এমএনইউ হইতেছে মাল্টি ন্যাশনাল, হ্যাঁ, ইয়াগুলা। সো মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে কস্ট অফ ওই মানে মানে এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওয়াক, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা হায়ার কস্ট অফ ইকুইটি। Studies indicate that MNEs have a higher cost of equity but more equity in their capital structure than domestic counterparts. The cost of equity required by investors is higher for MNCs than for domestic funds, possibly due to higher political risk, foreign exchange risk, and higher agency cost. So তুমি যখন বাইরের কান্ট্রির কোম্পানিতে শেয়ার গুলা কিনো, তো তোমার টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সরি ক্যাপিটাল এর যে অ্যালোকেশন, ওইটার রিস্ক এক্সপেন্ডিচারটা বা রিস্ক প্রোফাইলটা একটু হাই হয়ে যায়। কারণ তুমি দেশের জিনিস কিনলে তুমি টাকা দিয়ে কিনতেছো, কিন্তু তুমি যখনই বিদেশে কোনো কোম্পানির শেয়ার কিনছো, তখন তোমার ওদের রিস্কের প্রতি তুমি এক্সপোজড হয়ে গেছো। ওই দেশের ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ওই দেশের এজেন্সি কস্ট রিস্ক, ওই দেশের হায়ার পলিটিক্যাল রিস্ক, মানে এক্সট্রা কিছু রিস্ক ফ্যাক্টর তুমি এখন ফেস করতেছো। এক্সট্রা রিস্ক ফ্যাক্টর ফেস করার কারণে তোমার কস্ট অফ ইকুইটি ইজ হায়ার ফর ইন্টারন্যাশনাল মার্কেট দেন দি ডোমেস্টিক মার্কেট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু আমরা যখন ম্যাথ করছি, দেখো, ম্যাথের ক্ষেত্রে কিন্তু কমই ছিল। ইন্টারেস্টিং। ম্যাথের ক্ষেত্রে দেখো টমস্টিক ইন্টারেস্ট আসলে কমই ছিল। যাই হোক, সো শেষ। ম্যাথ কি একটু রিভিউ আবার করাই দিব নাকি, নাকি না চ্যাপ্টার 14-এ ঢুকবো? তুমি তুমি যেটা চ্যাপ্টার বল। 12টা দেখি। চ্যাপ্টার 12। আহ, এটাতে কেন ওপেন হইলো? চ্যাপ্টার 12 হচ্ছে অপারেটিং এক্সপোজার নিয়ে। সো এর আগে আরো দুইটা এক্সপোজার নিয়ে আমরা পড়ছি, chapter 10 and 11. Chapter 10 is about transaction exposure, and chapter 11 is also about translation exposure. হ্যাঁ, সো ট্রানজাকশন এক্সপোজার কি? সাপোজ আমি কারো কাছ থেকে টাকা পাবো অথবা কাউকে টাকা দিব ভবিষ্যতে, তো ফরেন এক্সচেঞ্জ, তো ভবিষ্যতে টাকা পাবো বা কাউকে টাকা দিব, সেটার ভ্যালু বাড়তেও পারে, কমতেও পারে, বিকজ ইট ইজ এক্সপোজ টু দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক। So, টাকা পাবো বা টাকা বাড়বে বা কমবে, বা এই ফরেন এক্সচেঞ্জ রেট ভ্যালুয়েশন হবে, বাড়বে বা নামবে, এখানে আমার কি দেখাইতেছে, এখানে আমি ভবিষ্যতে যে ট্রানজেকশনটা করবো, ওই ট্রানজেকশনটা বেশিও হইতে পারে, কম হইতে পারে। সো এই জন্যই ওই টাইপের রিস্ককে বলা হয় ট্রানজেকশন এক্সপোজার। আর ট্রান্সলেশন এক্সপোজারটা কি? ট্রান্সলেশন এক্সপোজারটা ছিল
আমি যে বিভিন্ন দেশে কোম্পানি খুলে রাখছি, ওই দেশ থেকে যখন আমার টাকা আমার দেশে ঢুকে, তখন আমি আমার অ্যাকাউন্টিং এর ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওই বিভিন্ন দেশের ফরেন্সিক গুলারে আবার আমার হোম কারেন্সিতে কনভার্ট করি। হোম কারেন্সি কনভার্ট করার সময় ইদার কারেন্সির ভ্যালুয়েশন কমার কারণে আমার ইয়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভ্যালু গুলা কমে যেতে পারে, আবার বাড়তেও পারে। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভ্যালু গুলা মানে বাড়তেছে কমতেছে বিকজ অফ ট্রান্সলেশন। ট্রান্সলেট করতেছি হোস্ট ইয়া ফরেন কান্ট্রি থেকে, ফরেন কান্ট্রির কারেন্সি থেকে আমার নিজের কান্ট্রি বা হোম কান্ট্রির কারেন্সিতে ট্রান্সলেট করতেছি। এই ট্রান্সলেট হওয়ার জন্য যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে ইম্প্যাক্ট পড়তেছে, এটাকে বলা হয় ট্রান্সলেশন এক্সপোজার। সো দুইটা জিনিস বুঝছি। এখন অপারেটিং এক্সপোজারটা হইতেছে আমরা যখন কোনো মানে বিভিন্ন দেশে মানে সাবসিডি হিসেবে যখন অফিস খুলি বা প্রোডাকশন করি বা বিজনেস করি, তখন ওই সকল কান্ট্রি থেকে ক্যাশ ফ্লো জেনারেট হয়। ক্যাশ ফ্লো জেনারেট হয় মানে অপারেটিং ক্যাশ ফ্লো জেনারেট হয়, যেটা আমরা বিজনেসে কাজে লাগাই। সো এই ক্যাশ ফ্লোটাও ইজ এক্সপোজ টু দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক। সো এই ক্যাশ ফ্লো যে জেনারেট হইতেছে, এই ক্যাশ ফ্লো যখন ফরেন এক্সচেঞ্জ রিস্কে এক্সপোজড হয়, এই ফেনোমেনাটাকে বলা হয় অপারেটিং এক্সপোজার। অপারেটিং এক্সপোজারটা মনে রাখার বই হইতেছে কি, এই যে আমরা অপারেট করতেছি বিজনেসটা ওদের দেশে, অপারেট যত করব তত বেশি ক্যাশ ইনফ্লো আউটফ্লো হইতে থাকবে। তো এই যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো যে হইতেছে, এই হওয়ার মধ্যে যখন যদি ফরেন এক্সচেঞ্জ রেট লাভ দেয় মানে বাড়ে কমে, ফরেন এক্সচেঞ্জ বাড়লে কমলে কি হবে, এফেক্টটা কই পড়বে, আমার ইসে পড়বে, এই আমার ক্যাশ ফ্লোতে পড়বে। এইটাই, এই জিনিসটাকেই বলা হয় অপারেটিং এক্সপোজার। আসো আমরা দেখি ভিতরে। স্যার একটা সেট। হ্যাঁ, পজ দিলাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। তো তোমাদের মালয়েশিয়াতে এই যে 6টা কোম্পানি আছে যারা কিনা বিভিন্ন কান্ট্রিতে বিজনেস করে, যেরকম পেট্রোনাস, ওরা সাউথ আমেরিকা, সাউথ এশিয়া, আফ্রিকান মার্কেট গুলাতে বিজনেস করে। সানওয়ে কনস্ট্রাকশন। তোমাদের ইউনিভার্সিটির নাম কি? সানওয়ে ইউনিভার্সিটি বা সানওয়ে একটা গ্রুপ আছে আপনার। তার সানওয়ে গ্রুপটা মানে হোল কনস্ট্রাকশনের উপরেও পড়ে। মানে ওরা কি তোমাদের ইউনিভার্সিটি ওন করে নাকি? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি ওন করে। আর বাবা। সানওয়ে গ্রুপ এডুকেশন। না না, সানওয়ে আমি গ্রুপটাকে চিনি, কিন্তু সানওয়ে গ্রুপটাই যে তোমাদের ইউনিভার্সিটি ওন করে এটা আমি জানতাম না। তা হঠাৎ করে মাথায় আর কি আসলো। আর এটা হচ্ছে এক্সিয়াটা, এটা টেলিকমিউনিকেশন। আর সাইমি ডার্বি, এটা আমি জানি না অ্যাকচুয়ালি কি। প্ল্যান্টেশন কি করেন আই ডোন্ট নো, মানে এটা আমাদের কেপিজি। হ্যাঁ, এটা হেলথ কেয়ার, আই নো দিস। মেই ব্যাংক, সো এটা তো না জানলেও মানে ইয়া নাই, মেই ব্যাংক ব্যাংক বইলাই দিতেছে। ব্যাংক। ব্যাংক লেখাই আছে যে। সো দেখো, যে ট্রানজেকশন এক্সপোজার, ট্রান্সলেশন এক্সপোজার, অপারেটিং এক্সপোজার। ট্রানজেকশন এক্সপোজারে কি হচ্ছে, ওই যে কোনো একটা ট্রানজেকশন হবে ভবিষ্যতে, এখন এক্সচেঞ্জ রেট একরকম, ভবিষ্যতে এক্সচেঞ্জ রেট আরেক রকম হইতে পারে, আমি তো জানি না কি রকম হবে। সো ওইটাই আমার জন্য রিস্ক, এবং ওই এক্সপোজারটাকে বলা হয় ট্রানজেকশন এক্সপোজার। ট্রান্সলেশন হইতেছে এই যে আমার ব্যবসাটা যে বিভিন্ন দেশে আমি করি, সেই ব্যবসাটা ওই দেশের ওই কান্ট্রিতে পাই, ফরেন কান্ট্রিতে পাই, ফরেন কারেন্সিতে পাই। ফরেন কারেন্সি যখন আমি আমার নিজের দেশের ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসবো, তখন ওটা চেঞ্জ হয়। চেঞ্জ হইলে তখন কি হইতে পারে, ভ্যালু ফলো করতে পারে, ভ্যালু আপ হইতে পারে। এই যে এক্সপোজড হলাম এই জিনিসের প্রতি, আনসার্টেনিটির প্রতি, এইটাই আমার ট্রান্সলেশন এক্সপোজ। আর অপারেটিং এক্সপোজার হইতেছে ইকোনমিক এক্সপোজার, এটা আরেক নাম কম্পারেটিভ এক্সপোজার অর ইভেন স্ট্র্যাটেজিক এক্সপোজার। এটা কি মেজার করে, প্রেজেন্ট ভ্যালু মেজার করে। প্রেজেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি ওই অপারেটিং ক্যাশ ফ্লোকে যখন আমরা ডিসকাউন্ট রেটটা ভাগ, এটা কর্পোরেট ফাইন্যান্স হয়তো বা পড়ছিলা, প্রো ফর্মা স্টেটমেন্ট মনে আছে পড়ছিলা? প্রো ফর্মা স্টেটমেন্ট থেকে যে অপারেটিং ক্যাশ ফ্লো বের করতে, অপারেটিং ক্যাশ ফ্লো থেকে ফ্রি ক্যাশ ফ্লো ফর্মে আছে সিএফএফ এগুলো কি মনে আছে? খেয়াল হ্যাঁ নাই। হ্যাঁ, দিয়ে সো ক্যাশ সো ফ্লো। ওই ক্যাশ ফ্লো গুলাই, ওই ক্যাশ ফ্লো গুলা যখন এফেক্টেড হয়, ওই ক্যাশ ফ্লো গুলারই, ওই ক্যাশ ফ্লো গুলারই কথা বলছে। ওই ক্যাশ ফ্লো গুলো এফেক্টেড যে হয়, আচ্ছা। ওই ক্যাশ ফ্লো গুলারই কথা বলছে।
সো এইটার কথা বলে ভবিষ্যতে ট্রানজাকশন, এটা কথা বলে তোমার তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে অন্যান্য দেশের যে ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট ওগুলো যখন তুমি যে নিজের কান্ট্রিতে কনভার্ট করবা এটার এক্সপোজার নিয়ে। আর এটা কথা বলে ওই যে ক্যাশ ফ্লো। আমি মনে হয় বুঝতে পারছি তিনটা কাহিনী। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, operating exposure and transaction exposure are related in that they both deal with future cash flow. So ট্রানজাকশন এক্সপোজারও বলছিলাম না যে ভবিষ্যতে তুমি কারোর টাকা দিবা বা কারোর থেকে টাকা পাবা, ওই জিনিস নিয়ে। আর অপারেটিং এক্সপোজারও ক্যাশ ফ্লো নিয়ে কাজ করে, বাট ডিফার ইন টার্মস অফ দ্য ক্যাশ ফ্লো দ্যাট ম্যানেজমেন্ট কনসিডার্স এন্ড ওয়াই টু দোজ ক্যাশ ফ্লোস চেঞ্জ ওয়েন এক্সচেঞ্জ রেট চেঞ্জ। সো ডিফারেন্ট ডিফার হইতেছে, একটাতে ম্যানেজমেন্ট কনসিডার করে, আরেকটাতে তুমি বিজনেস করার জন্য কাজ করতেছো। এটাই ডিফারেন্স। আচ্ছা, multinational operating exposure, the structure and operation of a multinational company determine the nature of its operating exposure. আহ এটাকে কেমনে ইয়া করা যায় একটু চিন্তা করি। আচ্ছা ঠিক আছে। হুম। বইতে মনে হয় এটা একটু সুন্দর করে লিখছি। তো এইডেন কর্পোরেশনের কথা বলছে। তো এইডেন কর্পোরেশন কি? ওরা একটা কোম্পানি, হ্যাঁ। হুম, দেখো ওরা মেইন কোম্পানি কোথায়? আয়ারল্যান্ডে, ইজন্ট ইট? মেইন কোম্পানি আয়ারল্যান্ডে, ঠিক আছে, এতটুকু বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, আয়ারল্যান্ডে কারেন্সি হইতেছে ইউরো। তো দেখো আয়ারল্যান্ডে ওরা আছে এবং ওরা কোন দুই কান্ট্রিতে আবার অপারেট করতেছে, সাবসিডি আছে। একটা আছে টার্কিতে, আর একটা আছে মালয়েশিয়াতে। হুম, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো এই এইডেন আবার কি করে মালয়েশিয়াতে তাদের প্রোডাক্ট গুলা ম্যানুফ্যাকচার করে। ম্যানুফ্যাকচার করার পর মালয়েশিয়াতে সেলস ডোমেস্টিক্যালিও করে। আবার মালয়েশিয়াতে যেই প্রোডাক্ট গুলা সে তারা বানাইছে ওগুলা আবার সে তার মাদার কান্ট্রিতে বা হোস্ট কান্ট্রিতে নিয়ে আসে, হোম কান্ট্রিতে নিয়ে আসে। আবার এই মালয়েশিয়া থেকে আবার টার্কিতেও সেল করে। ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ, ওরা এখানে ম্যানুফ্যাকচার করতেছে এবং এই ম্যানুফ্যাকচার করা গুডস গুলা ওরা নিজের কান্ট্রিতে সেল করে, আবার ওটা টার্কিতেও সেল করে। বুঝতে পারছি। জিনিসটা এরকম। দেখো এইডেন নিজের কান্ট্রিতে প্রডিউস করা যে জিনিসগুলো প্রডিউস করে সেগুলো আবার নিজের দেশে সেল করলে তো প্রবলেম নাই। ইউরোতে খরচ কইরা জিনিস বানায়, আবার ইউরোতেই টাকা পাই আর্ন করতেছে, তাই না? আবার কিছু কিছু প্রোডাক্ট সে আবার এক্সপোর্টও করে। কোন কোন জায়গায়? মালয়েশিয়াতে এক্সপোর্ট করে, টার্কিতে এক্সপোর্ট করে। সো মালয়েশিয়াতে যখন এক্সপোর্ট করে তখন মালয়েশিয়া থেকে রিঙ্গিত পায়, টার্কিতে যখন এক্সপোর্ট করে তখন টার্কি থেকে সে লিরা পায়। তো আবার ফরেন কারেন্সিটাই ওদের কাছে আসে ইনস্টেড অফ দেয়ার হ্যাঁ, লোকাল না কারেন্সি। আসে, হ্যাঁ ঠিক আছে, ওটাও আসে, আবার সে মনে করো কনভার্ট করে নেয়। কিন্তু দেখো এখানে একটা কাহিনী হচ্ছে, কাহিনীটা হইতেছে এই মালয়েশিয়াতে নিয়ে। সে দেখো টার্কিতে যখন সে প্রডিউস করে, টার্কি থেকে কিন্তু সে আর অন্য কোনো দেশে এক্সপোর্ট করতেছে না। টার্কির জিনিস টার্কিতেই সেল করে। হুম, টার্কিতে প্রডিউস করে আবার টার্কিতেই সেল করে। খেলাটা খেলছে এই জায়গায়। কি খেলা খেলছে? এইডেন কোম্পানি যে গুডস এন্ড সার্ভিসেস মালয়েশিয়াতে প্রডিউস করে, ওইটা তো মালয়েশিয়ার মানুষের কাছে সেল করেই। আবার মালয়েশিয়া থেকে সেই জিনিসগুলা আয়ারল্যান্ডে এসে সেল হয়। আবার মালয়েশিয়া থেকে সেই জিনিসগুলা টার্কিতে দেওয়া সেল হয়। সো মালয়েশিয়ার কোম্পানিটা কি রিসিভ করতেছে? এইডেন থেকে ইউরো রিসিভ করতেছে, আবার টার্কি থেকে টার্কিশ। লিরাও ইয়া পাইতেছে। আচ্ছা যাক। সো দেখছো এটা কত কিছুর এগেনস্টে এক্সপোজড হয়ে গেছে গা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ইন কেস লিরার যদি কোনো ভ্যালুয়েশন বা লিরার যদি এক্সচেঞ্জ রেট কোনোভাবে এটার এগেনস্টে ফল করে বা রাইজ করে, তাহলে দেখো তো মালয়েশিয়াতে
এইডেন কোম্পানি মালয়েশিয়াতে যে ক্যাশ ফ্লোস গুলা জেনারেট করতো সেটা এফেক্টেড হয়ে যাবে না কোনো একভাবে? হ্যাঁ, আর হ্যাঁ। মালয়েশিয়া তো চাইবে ওদের ভ্যালু, মেন কারেন্সি অ্যাপ্রিসিয়েট করুক, সো দ্যাট ওরা বেশি না, পাবে। এটা ঠিক আছে, ওরা চাক, অসুবিধা নেই, কিন্তু এইখানে যদি একটা একটা গোলমাল লাগে আর কিছু একটা হয়, এই জায়গাটা এফেক্টেড হয়ে যাবে না? হ্যাঁ, এবং এই জায়গাটা এফেক্টেড হলে আলটিমেটলি এফেক্টেড কে হবে? ও হবে না? হ্যাঁ, হ্যাঁ। এইটাই। এইটা একটু আরেকটু ডিটেলস একটু বুঝাই দেন, কারণ এটা হচ্ছে এক্সামে আসার মতো টপিক। এটা ডিটেলস নাই অ্যাকচুয়ালি, মানে আচ্ছা। আমি 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 আর কি জোর করে এলাবোরেট করতেছি। এটা নাই। আমি, দেখো তুমি যদি আচ্ছা, দেখো, আমিও তোমার ফ্যাকাল্টির লেকচার শুনছি তো, সে এটা এটা হবে, ওইটা এটা হবে, সো এটা এটা ঠিক আছে, একটু বইলা তার কথা আচ্ছা, শেষ। আমি শুনি না কি কাহিনী, টি স্টুডেন্ট কি কিছু তো বুঝবে না। পরে আমি চিন্তা করলাম যে না, তোমার বইটা দিয়ে আমি আমি একটু কম্বাইন করে একটু চেষ্টা করি যে দেখি বোঝানো যায়। এটা তুমি আরো বুঝবার, সামনে এটার একটা ইয়া আছে, মানে এক্সপ্লেনেশন আছে, যে এই জায়গায় এক্সপ্লেনেশনটা আছে, দেখো। কারণ এক্সামে হচ্ছে এরকম 8 থেকে 10 মার্কসের কোশ্চেন দিয়ে দেয় যে মানে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হলে ওদের কি কান্ট্রিতে কি ইফেক্ট হবে, কোন কেমনে জায়গায় কি করবে। কি হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই স্লাইডটা না, এই স্লাইড, আর হ্যাঁ এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এই যে স্লাইডটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এইটাই অ্যাকচুয়ালি ওই উপরের ঘটনাটাকে সামারাইজ করছে, দেখো কিভাবে সামারাইজ করছে। সো এইডেন কোম্পানি, আরে উপরে যা এত গেছে, সো এইডেন কোম্পানির ক্যাশ ফ্লো গুলো কিভাবে আসে সাবসিডি থেকে। সো আমি এইডেন কম কোশ্চেন স্ট্রাকচারটা বলি আমরা কেমন আসছে, আমি বলি। আপনার ট্রানজাকশন এক্সপোজার, ট্রান্সলেশন এক্সপোজার, অপারেটিং এক্সপোজার সবগুলা একসাথে এক কোশ্চেনের মধ্যে ঢুকায়, তারপর জিজ্ঞেস করবে যে এটা কোন ট্রান্সলেশন, টাকা কোনটা কি, ট্রানজাকশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা কেমনে কি কি হইছে, এরকম 8 থেকে 10 মার্কের কোশ্চেন। আর তুমি তুমি ট্রানজ্যাকশনটা বুঝছো না, হ্যাঁ, ট্রান্সলেশনটা হ্যাঁ, বুঝছো না। দুইটা বুঝছি। আর অপারেটিংটা হইতেছে ও যে ক্যাশ ফ্লো জেনারেট করে, ওই ক্যাশ ফ্লোটা যদি কোনো ফরেন এক্সচেঞ্জ রেটের কাছে এক্সপোজড হয়, ওটাই হইতেছে তোমার অপারেটিং এক্সপোজ। অপারেটিং এক্সপোজার, হ্যাঁ। তুমি ওইটা ওইটা না চিন্তা করলেও তুমি জাস্ট এটা একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারো। তুমি যদি দুইটা আইডেন্টিফাই করতে পারো যে এটা হইতেছে ট্রানজাকশন আর এটা হচ্ছে ট্রান্সলেশন, বাকি আরেকটা যে রিস্ক বা আরেকটা যে ঘটনা বলতেছে ওইটা অফকোর্স অপারেটিং এক্সপোজারই হবে। তো উনি মানে এগুলো এগুলো ট্রিক্স বের করার, কারণ অফকোর্স তোমার ফ্যাকাল্টি তিনটা কেস ভিতরে ঢুকাবেই, তিনটা রিজন ঢুকাবে, তো তুমি মনে হয় তিনটা প্রবলেম আইডেন্টিফাই করতে করে ফেলতে পারবা। সো তিনটার মধ্যে দুইটা অফকোর্স, একটা ট্রানজাকশন আর একটা ট্রান্সলেশন হবে। আর আরেকটা যে রিমেনিং যে একটা প্রবলেম, যেটা মনে করো তুমি জানো না কি হবে না হবে, ওটা তুমি ইজিলি অ্যাজিউম করতে পারো যে এটাই মনে হয় অপারেটিং এক্সপোজার। আমি তোমার মনে হয় বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তো এশিয়ান কোম্পানি ফার্স্টে কই আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড ওর নিজের দেশে। হ্যাঁ, এ হোললি ওন ডোমেস্টিক সাবসিডিয়ারি অফ এইডেন কর্প কন্ডাক্ট মেনি আয়ারল্যান্ড বেসড বিজনেস সিমিলার স্ট্রাকচার অ্যাজ এইডেন টার্কি, বা টার্কির মতোই। অল ক্যাশ ফ্লো and আউটফ্লো আর ইন ইউরোস। হ্যাঁ, সো এখানে সো এইডেন যখন আয়ারল্যান্ডে অপারেট করতেছে, আয়ারল্যান্ডে অপারেট করাকালীন আয়ারল্যান্ডের যে অফিসগুলা বা আয়ারল্যান্ডের যে অপারেটিং ক্যাশ ফ্লো তার জেনারেট হয় বা আউটফ্লো বা ইনফ্লো হয়, এটা কোনো অপারেটিং এক্সপোজার নাই, কারণ সব ক্যাশ ফ্লোই ইউরোতেই আছে এবং ওর হোম কারেন্সি ইউরোতেই। তো এখানে কোনো এক্সপোজার, অপারেটিং এক্সপোজার নাই, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি, ওরা আবার একটা কোন কান্ট্রিতে ছিল, টার্কিতে ছিল। A foreign subsidiary of Aden Turkey sells locally and exports. All sales are invoiced in Turkish lira. Interesting. সো ওরা কি করে, লোকাল মার্কেটই সেল করে, মানে টার্কির লোকাল মার্কেটই সেল করে, এবং ইনভয়েসড কিসে হয়, লিরাতেই হয়। আবার ওরা যে লেবার কস্ট করায়, মানে যে স্যালারি ট্যালারি দেয়, ম্যাটেরিয়াল যে ইনপুট দেয়, ওটাও লিরাতেই হয়। সো ওদের ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো এটাও লিরাতেই থাকে। মানে ওরা যাদের কাছে জিনিস বেচতেছে টার্কিশ পিপলদের কাছে বেচতেছে, সো টার্কিশ পিপলদের কাছে বেচলে পায় কি, টার্কিশ লিরাই পায়। টার্কিশ আবার লিরে। টার্কিতে যে ওদের কোম্পানি আছে বা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে যারা কাজ করে ডে লেবাররা, ওদেরকে যখন বেতন দেয় ওটা টার্কিশ লিরাতেই বেতন দেয়। সো ক্যাশ ইনফ্লো লিরাতেই হইতেছে, ক্যাশ আউটফ্লো লিরাতেই হইতেছে, সো দুইটাই সেম। সো এখানে কোনো কি নাই,
অপারেটিং এক্সপোজার নাই। বুঝতে পারছি। সো তুমি যদি দেখাইতে পারো যে দুই কান্ট্রি বা কোম্পানির ক্যাশ ফ্লো, ইনফ্লো আউটফ্লো দুটাই একটা কারেন্সিতে হইতাছে, তাহলে ওখানে কোনো অপারেটিং এক্সপোজার নাই। আর যদি দেখো যে না, ক্যাশ ইনফ্লো এক কারেন্সি, ক্যাশ আউটফ্লো আবার আরেক কারেন্সি হয়ে গেছে, তখনই সাথে সাথে ওইটা অপারেটিং এক্সপোজার হয়ে গেছে। এই যে পরেরটার ক্ষেত্রে হবে, মালয়েশিয়ার ক্ষেত্রে হবে, দেখো। দেখাই। মালয়েশিয়ার ক্ষেত্রে হবে, দেখো। A foreign subsidiary of Aden Corp in Malaysia, cash outflows, আউটফ্লোস মানে ক্যাশ দিচ্ছে বা বেতন দিতেছে, সো বেতন দেয় লেবারদের বা ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস কেনার ক্ষেত্রে কিসে দেয়? রিঙ্গিতে দেয়। কারণ মালয়েশিয়াতে কোম্পানি, মালয়েশিয়ান এমপ্লয়ীদেরকে কি ডলার দিবে? না, অফকোর্স না। দিবে, রিঙ্গিত দিবে। সো ক্যাশ আউটফ্লো রিঙ্গিত হইতেছে। খেলাটা করছে এই জায়গায়। ক্যাশ ইনফ্লোস আর জেনারেটেড ইন থ্রি ডিফারেন্ট কারেন্সিস। কেন? ইন্টারেস্টিং না? কারণ মালয়েশিয়ার যে কোম্পানিটা, ও নিজের দেশেও বেচে, তো নিজের দেশে বেচলে রিঙ্গিত পায়। আবার মালয়েশিয়া থেকে ওরা টার্কিতে পাঠায়, মনে আছে বলছিলাম, এক্সপোর্ট করে। তো টার্কি থেকে কি পায়? লিরা পায়। আবার মালয়েশিয়া থেকে কই পাঠায়? আয়ারল্যান্ডে পাঠায়, আয়ারল্যান্ড থেকে পায় ইউরো। তো ও মালয়েশিয়া বসে বসে রিঙ্গিত পাইতেছে, লিরা পাইতেছে, ইউরো, তিনটা কারেন্সি মধ্যে দুইটা কারেন্সি ফরেন। তো দুইটা ফরেন কারেন্সির ইনফ্লো হইতেছে, আর আউটফ্লো শুধুমাত্র রিঙ্গিতের হইতেছে। তার মানে কি? তার মানে এই যে কারেন্সি, ফরেন এক্সচেঞ্জ রিস্ক হয়ে গেল, উইচ ইজ অপারেটিং এক্সপোজার। আমি মনে হয় বুঝাইতে পারছি মানে অপারেটিং এক্সপোজারটা কি। হ্যাঁ, অপারেটিং এক্সপোজার ইজ মোর অ্যাবাউট ইকোনমিক এক্সপোজার, যেটা কারেন্সিকে এফেক্ট করে। কারেন্সিকে এফেক্ট করে, যে জিনিসটা এভাবে মনে রাখবা, তোমার অপারেটিং ক্যাশ ফ্লোটা কিরকম। অপারেটিং ক্যাশ ফ্লোটা যদি তোমার ইনফ্লো একটা কারেন্সি, আউটফ্লো আরেকটা কারেন্সি হয়ে যায়, অপারেটিং এক্সপোজার হয়ে যাবে। তোমার অপারেটিং ক্যাশ ফ্লোটার ইনফ্লো যদি সেম সেম কারেন্সি থাকে, আউটফ্লোর সাথে সেমই থাকে, তাহলে এখানে কোনো নাই, অপারেটিং এক্সপোজার নাই। তখন আবার আবার যদি চেঞ্জ হয়ে যায় কারেন্সি, তখন আবার অপারেটিং এক্সপোজার ইনক্লুড হবে, রাইট? আবার চেঞ্জ হয়ে যায়? আমি কথাটা বুঝতে পারি। আমি এক্সচেঞ্জ রেট যদি চেঞ্জ হয়ে যায় ইকোনমিক্স এর কারণে, ইকোনমিক্স আচ্ছা আন্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, মনে করো টার্কিশ লিরাতেই আছো, হ্যাঁ, এই যে এই দেশে আছো, হ্যাঁ। সো টার্কিশ লিরা দিতেছো, বেতন দিতেছো, আবার ইনকাম করার সময়, বিজনেস করার সময় লিরা পাচ্ছ, হ্যাঁ। এখানে যদি কারেন্সি ফ্ল্যাকচুয়েশন করেও, দেখো তো কোনো কোনো লাভ আছে নাকি? আচ্ছা, তুমি, না তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝছো? আর এইখানে দেখো, এই জায়গাটা দেখো, তুমি রিঙ্গিতে অপারেটিং ক্যাশ আউটফ্লো হতেছে, মানে বেতন দিতেছো, আর ইনকাম করতেছো কিভাবে? রিঙ্গিতে ইনকাম করো, লিরাতে ইনকাম করো, আবার ইউরোতে ইনকাম করতেছো। কোন একটা কারণে যদি লিরার ভ্যালু ফল করে, তো তুমি এখানে টোটাল যে অপারেটিং ক্যাশ ইনফ্লো জেনারেট করতে, সেটার ভ্যালু একটু হলেও ফল করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটাই বুঝাইতেছে এটা। যদি আ- দেওয়া নেওয়া সেম কারেন্সি হয়, তাহলে ইউ আর গুড। কিন্তু দেওয়া দিতেছে এক কারেন্সি, নেওয়ার সময় একের অধিক কারেন্সি মানে অ্যাসোসিয়েট হয়ে গেছে গা, তখনই যায় ঝামেলা, তখনই যায় অপারেটিং এক্সপোজারটা হয়েছে। সো এখানে অপারেটিং এক্সপোজারও আছে, আরো একটা এক্সপোজার আছে, ট্রান্সলেশন এক্সপোজারও আছে মালয়েশিয়াতে। আরো একটা এক্সপোজার আছে, ট্রানজাকশন এক্সপোজারও আছে। যাই হোক, সো অপারেটিং এক্সপোজার মোটামুটি অন্য সকল এক্সপোজারকেই করে ফেলে, টেনে ধরে আর কি। আচ্ছা ঠিক আছে, স্ট্যাটিক পার্সেন্ট, আচ্ছা এইখানে না এগুলা বললেও কিছু বুঝবা না, এটা হয় আমি বইটা ইউজ করি, আমি বইটা দেখছিলাম। আচ্ছা না, ওটাই দিয়ে দিবেন। আচ্ছা, স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক অপারেটিং এক্সপোজার, স্ট্যাটিক অপারেটিং এক্সপোজার, ডাইনামিক অপারেটিং এক্সপোজার। আচ্ছা স্ট্যাটিক কি?
Measuring exchange rate exposure required analysis of short and intermediate টার্ম ফিক্স অর স্ট্যাটিক, মানে খুব শর্ট টার্মের জন্য যে তুমি বের করতে পারো যে এক্সচেঞ্জ রেট কতটুকু হবে অ্যানালাইসিস করে, সেটা হচ্ছে স্ট্যাটিক অপারেটিং এক্সপোজার। আর লং টার্ম বা মোর ডাইনামিক হইতেছে তুমি ভবিষ্যতে এক্সপোজারটা বা ভবিষ্যতে এক্সচেঞ্জ রেটটা কত হইতে পারে সেটা ফোরকাস্ট করো। তো একটা হইতেছে শর্ট টার্মের অ্যানালাইসিস, আর একটা হইতেছে লং টার্মে ফোরকাস্ট করা। ঠিক আছে, এতটুকু বুঝছি। আচ্ছা, using Aiden as an example, there are divisions of roughly equal sizes, and we assume euro is depreciating against Turkish lira. So euro depreciate করতেছে Turkish lira against it, while Malaysian ringgit is slowly revaluing. দেখি এর মিনিং কি। এইডেন মালয়েশিয়াতে সেলস ইন ইউরো উইল রেজাল্ট ইন ফিউয়ার আরএম প্রসিডস ইন শর্ট টার্ম, মানে কি বুঝাইছে, যদি ইউরো ডেপ্রিসিয়েট করে, হ্যাঁ, আর মালয়েশিয়ান রিঙ্গি যদি স্লোলি রিভ্যালু হয়, তাহলে আমি যদি সেল করি ইউরোতে, তাহলে আমি প্রসিড হিসেবে রিঙ্গিত পাবো, কম পাবো। কারণ রিঙ্গিত কি হইতেছে, স্লোলি রিভ্যালুইং হইতেছে, আরো কম রিঙ্গিত পাবো। মে নিড টু রেজ দ্য প্রাইস অফ এক্সপোর্ট ইন দ্য লং রান। তো যেহেতু রিঙ্গিতের ভ্যালুটা ইজ গেটিং মোর স্ট্রং, মানে রিঙ্গিত আরো বেশি স্ট্রং হয়ে যেতেছে, তো আমি যেই টাকা দিয়া, যেই পয়সা দিয়া, মানে মানে যেই টাকা যেই ইউরো চার্জ করতাম, পরবর্তীতে এই এক্সপোজার থেকে কাটানোর জন্য আমাকে আরো বেশি ইউরো চার্জ করতে হবে। জিনিসটা মানে বুঝো না, জিনিসটা বুঝাইতেছি। মনে করো তুমি আহ, এক ইউনিট ড্রেস, হ্যাঁ, মনে করো তুমি 20 ইউরো, হ্যাঁ, 20 ইউরোতে, 20 ইউরো দাম, হ্যাঁ। তো 20 ইউরোতে যখন সেল করতো তখন ইয়া ছিল, ইউরো বাই রিঙ্গিত, রিঙ্গিত বাই ইউরো ছিল 4.60। সো 1 ইউরো সমান সমান 4.6 রিঙ্গিত ছিল যখন তুমি এক ইউনিট ড্রেস 20 ইউরোতে সেল করতে কারো কাছে। কয়েকদিন যাওয়ার পর এই এক ইউনিট ড্রেস যদি তুমি 20 ইউরোতে সেল করো, কিন্তু দেখলা 4.5 হয়ে গেছে, মিনিং কি, রিঙ্গিত একটু স্ট্রং হয়ে গেল না ইউরোর চেয়ে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। তো ইউরো যদি স্ট্রং হয়ে যায়, তার মানে কি তুমি আগে 20 ইউরো দিয়া যা রিঙ্গিত পাইতে এখন আরো আরো কম পাবা না। মানে 20 ইউরো যখন তুমি রিঙ্গিতে কনভার্ট করবে তাহলে তুমি আরো কম পাবা না। এই জিনিসগুলা যে তুমি কনসেপ্ট গুলা ক্লিয়ার না থাকলে, তো রিঙ্গিত পার ইউরো যদি 4.6 হয় আর 20 ইউরো যদি থাকে, তাহলে রিঙ্গিতে কত আসবে এটা? রিঙ্গিতে আপনার আশিটা আপনার 4.6 ডিভাইডেড বাই। ডিভাইডেড বাই কেন হবে, ইউরো আর এখানে রিঙ্গিত বাই ইউরো, মাল্টিপ্লাই করলে ইউরো ইউরো কাটে যায় আর রিঙ্গিত থাকে। নাইনটি, আসে 90। 90 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো মানে তুমি আরো কম টাকা পাইতেছো, কম রিঙ্গিত পাইতেছো। কম তো তুমি রিঙ্গিত যদি পাই। কম রিঙ্গিত পাইতেছো কেন, কারণ রিঙ্গিত গেটিং স্ট্রং, তখন তোমাকে এই সেলস প্রাইস আরো বাড়ায় দিতে হবে, 21 টাকা বা 20.5, হ্যাঁ, এরকম করতে হবে, একটু হ্যাঁ বাড়াই দিলে, বাড়াই দিয়ে তখন তোমার রিঙ্গিতের ভ্যালুয়েশন মানে রিহাটা সমান করতে হবে, এটাই বলছে এখানে, যে সেলস ইন ইউরো উইল রেজাল্ট ফিউয়ার ringgit proceeds in short term may need to raise prices for export in the long term.
তো লং রান টার্মে তখন তোমার প্রাইস রেস করতে হবে, তাহলে তুমি আগের মতো ভ্যালু পাবা। মানে এটাই এখানে। রিট্রিট অ্যাপ্রিসিয়েট করলে তখন আবার আহ আপনার রিঙ্গিতের প্রাইসটা বেড়ে যায় নাকি? হ্যাঁ, রিঙ্গিত বিকামস এক্সপেন্সিভ আর হ্যাঁ, ইউরো বিকামস চিপার। তো ইউরো যদি চিপার হয়ে যায়, তো তুমি যদি আগের দামি বেচো জিনিস, তো তুমি সেম তাহলে তো ইউরোতে পাবা। তো সেম হ্যাঁ, ইউরোর জন্য তখন তো সেম রিঙ্গিত তো আর নাই। So, তখন আরো কম হ্যাঁ, কম কম। কম রিঙ্গিত পাইতেছো তুমি, কম রিঙ্গিত পাইলে তো হবে না, তোমাকে আগের মতোই রিঙ্গিত পাইতে হবে। তো তখন তোমার চিপার ইউরোর আরো বাড়ায় দিতে হবে, মানে আরো আরো চার্জ করতে হবে, ইউরো আরো বেশি চার্জ করতে হবে। ইউরো আরো বেশি চার্জ করলে তখন তুমি আগের মতো রিঙ্গিত পাবো। এটাই বলছে আচ্ছা এখানে। আচ্ছা, বুঝতে পারছি। এটাই আমি এক্সাম্পল আকারে তোমাকে যেখানে দেখাইলাম, এই যে ঘটনা এটা ছিল। তারপর রিঙ্গিত স্ট্রং হইলো ইউরোর এগেনস্টে, আর যদি ইউরো যদি সেম থাকতো, তাহলে দেখো টাকা, রিঙ্গিত কইমা যায়। সো এটাকে যদি এটার মতো করতে হয়, তখন মনে করো এটা থেকে এটার মতো করতে হইলে অ্যাকচুয়ালি এমনি করা যায়। তো 20.44 করলে দেখছো সমস্যা হচ্ছে। So, যাই হোক, এটা এরকম কিছু করতে হবে না, জাস্ট বোঝানো যেটা বুঝাইছি। আচ্ছা, মালয়েশিয়াতে এটা করতে হয়। টার্কিতে দেখি নো চেঞ্জ ইন দ্য শর্ট টার্ম মে অলসো বি এফেক্টেড বাই দি ইভেন্চুয়াল হায়ার প্রাইসেস ফর মালয়েশিয়া প্রফিটেবিলিটি ইজ আনএফেক্টেড ইন দ্য শর্ট টার্ম। কিন্তু লিরা কিছু হইতেছে না, মানে টার্কিতে, টার্কিতে কি করতেছি, লিরা মানে জিনিস যে বেচতেছি টার্কিতেই বেচতেছি, টার্কিতে বেচে লিরা পাইতেছি, আবার টার্কির মানুষদেরকে লিরাই দিতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো বুঝতে লিরা এপ্রিসিয়েট হোক বা ডেপ্রিসিয়েট হোক, আমার বিজনেসে কি এটা কোনো এফেক্ট করতেছে? না বুঝছি। কারণ আমি বিজনেসে মানে ওদের দেশের প্রোডাক্ট ওদের দেশে বেচতেছি, আমি অন্য কোনো দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছি না। আমি কি তোমার বুঝাতে পারছি? করতে পারছি। হ্যাঁ, সেম আয়ারল্যান্ডেও আমি কিসে করতেছি, ইউরোতে করতেছি। সো অন্যান্য দেশের প্রাইস বাড়ুক কমুক আমার তো কিছু যায় আসে না, আমি আমার দেশে আমার ইউরোতে সেল করতেছি, আবার ইয়া করতেছি, আমার এমপ্লয়ীদেরকে বেতনও দিতেছি। সো ইউরো যদি চেঞ্জ হয় আর লাভ নাই, তো আমি তো যে টাকা সেই টাকাই বেতন দিব। আমাকে তো এখানে তো কোনো ফরেন ফরেন এক্সচেঞ্জ রেটের সাথে ইম্পোজ করতে হইতেছে না। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। The operating cash flows on M&E can be divided into operating cash flow and financing cash flow. অপারেটিং ক্যাশ ফ্লো কোনটা? ইন্টার কোম্পানির ক্যাশ ফ্লো গুলোকে অপারেটিং ক্যাশ ফ্লো বলে, যেটা আনরিলেটেড। আনরিলেটেড বলতে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির ক্যাশের আদান প্রদান হইলে হয়। আর আরেকটা হইতাছে ইন্ট্রা কোম্পানি, বিটুইন দি সেম কোম্পানি, রিসিভেবলস বা পেয়েবলস, রেন্ট, লিজ পেমেন্ট, এই হাবিজাবি এগুলো, এগুলো হইতাছে অপারেটিং ক্যাশ ফ্লো। সো ইন্টার কোম্পানি আর ইন্ট্রা কোম্পানি, ইন্টার কোম্পানি হচ্ছে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির আদান প্রদান। আর ইন্ট্রা কোম্পানি হইতেছে সেম কোম্পানিরই, যখন রিসিভেবলস বা পেয়েবলস, রেন্ট এন্ড লিজ পেমেন্টস, এই লয়্যালটি ফি, হ্যান ত্যান লাইসেন্স ফি, এগুলো যখন নিয়ে কথা বলা হয়, ওগুলা হইতেছে ইন্ট্রা কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লোস। ফাইন্যান্সিং ক্যাশ ফ্লোস গুলা কোনগুলা? ফাইন্যান্সিং মানে কি, ফাইন্যান্স করতেছে মানে টাকা কোথা থেকে লোন আনতেছে বা ধার করে আনতেছে, এগুলার কিছুই না। এই যে প্রিন্সিপাল, ইন্টারেস্ট, ইকুইটি ইনজেকশন বা ডিভিডেন্ড দেওয়া, এই রিলেটেড ইন্ট্রা ইন্টার ইন্টার কোম্পানি নেচার। এইটা এইটা মনে রাখলে বাকিগুলা সব অপারেটিং ক্যাশ ফ্লো। জাস্ট তুমি ফাইন্যান্সিং ক্যাশ ফ্লোস গুলো মনে রাখবা, বাকি অন্য কোনো কিছু যাই কিছু দেখো না কেন, ওগুলো সব অপারেটিং ক্যাশ ফ্লো। তো এটা আর কি ট্রিক্স মনে রাখা। ফাইন্যান্সিং মানে লোন টোন নিছে বা ডিভিডেন্ড দিতে হইব, বা শেয়ার টেয়ার ছাড়ছে, শেয়ার থেকে তোমার ইকুইটি ইনজেকশন নিতেছে, কেউ শেয়ার হোল্ডার হয়েছে, কেউ কেউ পার্টনার হয়েছে, এই টাইপের টাকা পয়সা রিলেটেড ক্যাশ ফ্লো গুলো সব ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। এর বাইরে হাবিজাবি যা কিছু থাকুক, সবই অপারেটিং ক্যাশ ফ্লো আন্ডারে। মনে হয় বুঝতে পারছি। বুঝতে পারছি।
এইটা অ্যাকচুয়ালি এতক্ষণ পড়ায় আসছে, মানে এটা এতক্ষণ এইটা নিয়ে কথা বলতেছিলাম। দেখি তোমার এটা দেখা কি আইডিয়া হইতে পারে। তুমি এই স্লাইডটা দেখো, আমি জাস্ট তোমার রাফ আইডিয়াটা বুঝতে চাই যে তুমি দেখা তোমার আন্ডারস্ট্যান্ডিং কি হইতে পারে। হ্যাঁ, ইট ডাজন্ট হ্যাভ টু বি রাইট, তোমার যেটা মনে হয় সেটাই বলবা। হ্যাঁ, আমি ভিডিওটা পজ দিই। আচ্ছা, আমি বলি শোনো। আচ্ছা। ওরা তো দুইটা একই কোম্পানি, তাই না? ওরা যদি এক্সপেক্ট করে ওদের কারেন্সি বাড়ুক বা এটা কমুক, আলটিমেটলি লুজার বা গেইনার তো কেউই হবে না। কারণ ও ওরে পে করবে, ও ওর থেকে টাকা নিবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো কোনো লাভ হবে না তো। ও এক্সপেক্ট যদি করে যে ইউরোর ভ্যালু বাড়ুক, রিঙ্গিতে ভ্যালু কমুক, এটা আলটিমেটলি ওকে কোনো বেনিফিট দিবে না। কারণ রিঙ্গিতে ভ্যালু কমলে ও লস করবে, ও লাভ করবে, ঘুরে ফিরে নেট বেনিফিট জিরো হবে। কারণ এইডেন তো একটাই কোম্পানি, ও নিজের সাথে নিজের বিজনেস করতেছে। জিনিসটা এরকম, এইডেন মালয়েশিয়াতে ওরা কি করে, ওরা প্রোডাক্ট প্রডিউস করে, যেরকম প্রডিউস প্রোডাক্ট করে। বানায়, হ্যাঁ প্রোডাক্ট বানায়, হ্যাঁ এরকম প্রোডাক্ট বানায়। এই প্রোডাক্টটা আবার এক্সপোর্ট হয় কই? ওদের নিজেদের প্যারেন্ট কোম্পানি বা আয়ারল্যান্ড এক্সপোর্ট হয়। তো যখন এক্সপোর্ট হয়, তার মানে মালয়েশিয়া কি করছে, সেল করে দিল না আয়ারল্যান্ডের প্যারেন্ট কোম্পানির কাছে, সেল করলো না? এখন হ্যাঁ, সেল যদি এই অন অ্যাকাউন্ট হয়, মানে বাকিতে সেল করে, তাহলে এইডেন কোম্পানি মালয়েশিয়া এটা কি হিসেবে রেকর্ড করবে, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। এবং আয়ারল্যান্ড কোম্পানি কি হিসেবে রেকর্ড করবে, অ্যাকাউন্টস পেয়েবল। পেমেন্টস ফর কম্পোনেন্টস এটা কি, এই এই যে রেকর্ড করছে এই পার্টটুকু হইতেছে বিজনেস অ্যাক্টিভিটি বা অপারেটিং ক্যাশ ফ্লো। এইটা আচ্ছা। হইতেছে অপারেটিং ক্যাশ ফ্লো। আর এই এইডেন আয়ারল্যান্ড প্যারেন্ট কোম্পানি ও কি করছে, ও মালয়েশিয়াতে ওপেন করছে না? মালয়েশিয়াতে ওপেন করতে হলে ওকে কি করতে হয়েছে, ইনভেস্ট করতেছে না সাবসিডিয়ারিতে, তারপর লোন দিতে হয়েছে না সব সাবসিডিয়ারিতে। লোন যে নিছে, লোনটা তার লায়াবিলিটি এই মালয়েশিয়ার কোম্পানির, আর যে ইনভেস্ট করছে ইনভেস্ট হচ্ছে তার ইকুইটি। তো এগুলা কি রিলেটেড, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং রিলেটেড। সো এটা এই যে ক্যাশ ফ্লো এখানে আমরা পাবো, এই এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এটা হচ্ছে তাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। দেখো তো, আইডিয়া করতে পারতেছো নাকি? তুমি মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরি ওপেন করবা, করার জন্য তোমাকে ওখানে টাকা ঢালতে হবে না? তারপর তোমার টাকা ঢাললে তো যথেষ্ট না, তোমার কারো লোনও করতে হইলো, লোন করতে হবে না তো, লোনটা দিতে হবে। টাকা তোমার নিজের পকেট থেকেও যাবে। তো দুইটা মিলে কি করলা, ফাইন্যান্স করলা মালয়েশিয়াতে তোমার আর্জুন ইলেকট্রনিক্স সাপোজ। তো ওইটা ওপেন করতে হইলে তোমার নিজের ইকুইটি থাকতে হবে, লোনও নিতে হবে, লোন নিয়ে যে করলে একটা ফাইন্যান্সিং, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো এটা। আর ওইখানে যত টাইপের প্রোডাক্টস তুমি উৎপাদন করো, ওগুলা তখন তুমি বাংলাদেশে নিয়ে আসবা। তো বাংলাদেশে কি করবো, ওরা সেল করলো, তোমার কাছেই সেল করলো। তো এটা তোমার অপারেটিং ক্যাশ ফ্লো ওই কান্ট্রি টু এই কান্ট্রি। ও এটা অ্যাকাউন্টস রিসিভেবল রেকর্ড করবে, আর তুমি অ্যাকাউন্টস পেয়েবল রেকর্ড করবা। এটাই বলছে এই জায়গায়, মানে কিভাবে সাবসিডিয়ারির মধ্যে ক্যাশ ফ্লোটা সার্কুলেট হয়, আর এবং ফাইন্যান্সিয়াল এবং অপারেটিং ক্যাশ ফ্লো দুইটা কিভাবে সার্কুলেট হয়। আমি কি বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, পাওয়ার চলে গেছে। পাওয়ার চলে গেছিল, মানে ল্যাপটপ বুঝিনি। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। ও, আমি তো একা একা কথা বলতেছিলাম তাহলে। না না না, আপনি 30 সেকেন্ডস এর মতো লাগছে। না একা, আমি আমি কিন্তু এখন কথা বলতেছিলাম, কথা বলে আমি আই ওয়াজ আস্কিং যে বুঝতে পারছো তো, দেন আই আর নো রিপ্লাই। আমি ভাবছি তুমি মনে হয় আচ্ছা। চিন্তা করতেছো কিছু, আমি জানি না তুমি কতটুকু শুনছো, কতটুকু শুনছো আমি তো জানি না। 30 সেকেন্ডস আগে। 30 সেকেন্ড কোন জায়গায়? আহ, আহ, সেকেন্ড, আচ্ছা মানে কোন এক- জায়গাটা, হ্যাঁ। একটা সময় পাইলো না, কম্পিউটারের পাওয়ার চলে যাবে, চার্জে দিতে ভুলে গেছি। আচ্ছা, কোন জায়গাটায় আপনি?
ওই বিজনেস অ্যাক্টিভিটি থেকে বললেন তাহলে হবে। বিজনেস অ্যাক্টিভিটি হইতেছে এই যে এইডেন কই স্টাবলিশ করছে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে কি করে, যে উৎপাদন করে জিনিসগুলা, এগুলো আবার কি এক্সপোর্ট করে কই, এগুলো আবার নিজের কান্ট্রিতে এক্সপোর্ট করে। তো ও যে মালয়েশিয়ান সাবসিডিয়ারিটা কি করতেছে, এইডেন প্যারেন্টের কাছে যে সেল করতেছে, তো সেল করলে যদি বাকিতে সেল করে তাহলে ওরা অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে রেকর্ড করে। আর এইডেন আয়ারল্যান্ড বাকিতে কিনতেছে বিধায় অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে রেকর্ড করে। সো এগুলো বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটি উইচ ইজ অপারেটিং ক্যাশ ফ্লো। আর এইডেন আয়ারল্যান্ড প্যারেন্ট কোম্পানি মালয়েশিয়াতে ওপেন করার জন্য ওকে টাকা ইনভেস্ট করতে হয়েছে, আবার বাকি টাকা লোন নিতে হয়েছে। এটা কই ঢালছে ও? ও মালয়েশিয়ার এই সাবসিডিতে ঢালছে। তো এগুলা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সো এই টাইপের ক্যাশ ফ্লো কে বলা হবে ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। তো এটা রেড কালার দিয়ে দেখা যেতেছে আর গ্রিন কালার দিয়ে এটা দেখা যেতেছে, এটাই আমি বলছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা লাগবে না। এটা হইতেছে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড। তুমি কখন কোনো এক্সপেক্ট করবা চেঞ্জ হবে প্রাইস, কখন কোনো আনএক্সপেক্টেড চেঞ্জ হবে। তো তুমি যখন এক্সপেক্ট করবা প্রাইস চেঞ্জ হবে তখন তুমি কি করবা? তখন তুমি হেজিং করবা। আর যখন আনএক্সপেক্টেড চেঞ্জ হবে তখন তো তুমি জানো না যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি হেজিং করতে পারবা? মানে তুমি তো জানো না, আনএক্সপেক্টেড চেঞ্জ। তো সেক্ষেত্রে হেজিং করা যায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে An পারছি। expected change in the foreign exchange rate is not included in the definition of operating exposure. মানে এটি ইনক্লুড করে নেই অপারেটিং এক্সপোজার। কেন করে নাই শুনো। বিকজ বোথ ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টর শুড হ্যাভ factored this information into their evaluation and anticipated operating results and market value. সো ওরা জানে, এক্সপেক্টেড জানে, এবং জানে বিধায় তারা অলরেডি ওভাবেই ক্যালকুলেশন ট্যালকুলেশন সবকিছু করে রাখছে, ভ্যালুয়েশনটা ওভাবে করে রাখছে। সো এটা ডেফিনেশন আসবেই না। From a manager's perspective, budgeted financial statements already reflect information about effect on an expected change in exchange rate. So, manager of course, তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বাজেট করতেছে, তারা এই জিনিসটা অলরেডি কনসিডার করে ফেলছে যে তারা যে জিনিসটা এক্সপেক্ট করে ফিউচারে যে এত পার্সেন্ট যে চেঞ্জ হবে, যেমনটা তুমি তোমার ইসে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করছো না, সো এটা তুমি এক্সপেক্ট করতেছো এরকম চেঞ্জেস হবে, এবং ওই চেঞ্জেস কে ভিত্তি করে তুমি একটা অ্যাভারেজ চেঞ্জ ধরছো, ধরে তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রজেক্ট করছো। সো ম্যানেজাররা এটা করে ফেলে অলরেডি। সো ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্সপেক্টেড চেঞ্জটা রিফ্লেক্টেড হয়েছে। সো এটা আর আমরা বদার থাকবো না। আচ্ছা, ফর্ম অ্যান্ড ইনভেস্টর্স পার্সপেক্টিভ ওই সেম, ওরা ওই এগুলোকে এক্সপেক্ট করে ওই মার্কেট ভ্যালুটাকে ইয়া করে। ফ্রম আ ডেট সার্ভিস পার্সপেক্টিভ এক্সপেক্টেড ক্যাশ অলরেডি রিফ্লেক্ট, আচ্ছা একই, ওই ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট আসবে। কেন আসবে? এক্সপেকটেশন হইতেছে ইনফ্লেশন, এক্সপেকটেশন হইতেছে ইন্টারেস্ট। সো ফিশার ইফেক্ট আমরা কি দেখছি, ইন্টারেস্ট ইনফ্লেশনের মধ্যে সম্পর্ক দেখছি, এবং সেটা ফরওয়ার্ড রেট কত হবে সেটা ডিসাইড করে দেয়, ক্যালকুলেট করে দেয়। সো এক্সপেক্টেডটাই আমার সবকিছু বলে দেয় যে কি হবে। সো এক্সপেক্টেড হইলেই আমি জানি ভবিষ্যতে কি হবে, আনএক্সপেক্টেড হইলে আমি জানি না ভবিষ্যতে কি হবে। সো আনএক্সপেক্টেড এর জন্য আমরা কি করতে পারি সেই জিনিসটা আমরা একটু পরে কথা বলবো। So only unexpected in change exchange rates or an inefficient foreign exchange market should cause the market value to change. So unexpected চেঞ্জই একমাত্র মার্কেটের যা ভ্যালু আছে, আমার কারেন্সির ভ্যালু বা প্রোডাক্টের ভ্যালু, সেটা চেঞ্জ করতে বাধ্য করবে। উপরের কোনো কিছু চেঞ্জ করবে না, শুধুমাত্র আনএক্সপেক্টেড যদি চেঞ্জেস কিছু হয়ে থাকে সেটাই বাধ্য করবে আমার। আচ্ছা, সো কই এটা এক্সিবিট 12.4 কই? ও আচ্ছা, আমি কি শালা, আচ্ছা। So what is the impact on the firm given an unexpected change in the Turkish lira? দেখি তো এখানে ইয়াটা আছে নাকি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ম্যাথ ঢুকে যায়, এই ম্যাথ গুলো আমি পরে ধরতে পারিনি।
অ্যাকচুয়ালি ভুল করছো, চ্যাপ্টার 13টা পরে পড়া উচিত ছিল, 12টা আগে পড়া উচিত ছিল। জিনিসগুলো কালকেই পড়লে বেটার হতো। অনেক কিছু আছে। সো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট কি? আচ্ছা, এইডেন যখন আয়ারল্যান্ডে থাকে, আয়ারল্যান্ডে তার নিজের হোম কারেন্সি কি? ইউরোই। সো ইউরোতে রিপোর্ট হইতেছে। সো উইল দি altered profit of the Turkish subsidiary in Turkish lira translate into more or less euros? ও আক্স করতেছে। সো টার্কিশ লিরা যখন তুমি তোমার নিজের কান্ট্রিতে নিয়ে আসবা, মানে তোমার এইডেন এইডেন আয়ারল্যান্ড যেটা, সেটা টার্কিতে অপারেট করতেছে না? তো টার্কিতে যখন অপারেট করতেছে, তখন টার্কির যে বিজনেস থেকে যে প্রফিটটা পাইতেছো লিরাতে, হ্যাঁ, ওই লিরাটা আবার আয়ারল্যান্ডে ব্যাক আসতেছে না? সো টার্কিশ লিরা যদি ডেপ্রিসিয়েট করে, তাহলে এইটা যখন ব্যাক আসবে তখন সেটা এফেক্ট করবে না তোমার প্রফিট ফিগারকে? ও এই যে এই জিনিসটা আস্ক করছে, ট্রান্সলেট করার সময় কি এটা এফেক্ট করবে না? ওইটাই জিজ্ঞাসা করছে। তো এটা এফেক্ট কেন করবে না? কারণ তুমি যদি জানতা যে 2% ফল করবে বা 3% ফল করবে, তাহলে এফেক্ট করতো না। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। তুমি জানো ততটুকু ফল করবে। আর হুট করে 5% ফল করে গেছে, হ্যাঁ, তুমি এটা আনএক্সপেক্টেড ছিল, তুমি এটা এক্সপেক্ট করো নাই। তো তুমি যদি আনএক্সপেক্টেড থাকতা এই ফল বা এই চেঞ্জেস এর জন্য, তখন যখন যখন এই ঘটনাটা ঘটবে, তখন তুমি যখন লিরা গুলো তোমার কান্ট্রিতে আসবে, মানে আয়ারল্যান্ডে ঢুকবে, তখন তুমি তো প্রিপেয়ার্ড ফর 2 or 3% চেঞ্জ। 5% চেঞ্জের জন্য ইউ আর নট প্রিপেয়ার্ড। তখন তুমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করার সময় টার্কিশ লিরাকে যখন তুমি আয়ারল্যান্ডের ইউরোতে কনভার্ট করবে, তখন দেখবে যে হাইলি ডেপ্রিসিয়েশন তৈরি হয়েছে বা ভ্যালু ফল করছে। এটাই বলছে প্রথম কেসের ক্ষেত্রে। সো এই ঘটনা যদি ঘটা যায়, তাহলে কি করা যায়? তো জিজ্ঞাসা করছে, উইল কস্ট চেঞ্জ, মানে সাপ্লাইতে কস্টকে তুমি চেঞ্জ করবা, নাকি তুমি প্রাইস ভলিউম চেঞ্জ করবা, এবং প্রাইস ভলিউম চেঞ্জ করলে কতটুকু চেঞ্জ করবা? সো হাউ উইল সেলস কস্ট এন্ড প্রফিটস অফ দ্য টার্কিশ সাবসিডিয়ারি চেঞ্জ? বিকজ টার্কিশ লিরা যখন 5% ফল করছে, তোমাকে এটাতে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য তোমাকে ইদার প্রাইস বাড়াইতে হবে অথবা কস্ট কমাইতে হবে, যেন তোমার প্রফিটাবিলিটি বা প্রফিট পার্টটুকু হাই থাকে। যেন হাই প্রফিট আসলে 5% ফলেও তুমি যেন ট্রান্সলেশন এক্সপোজার থেকে বাইচে থাকতে পারো। So an unexpected depreciation in the value of Turkish lira alters both the competitiveness of the subsidiary and the financial results, which are consolidated with the parent company. যে consolidated ওয়ার্ডটার মিনিং এখন মানে বুঝো, ইনকাম স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে, অন্যান্য কান্ট্রির ইনকাম স্টেট ব্যালেন্স শিট নিয়ে যখন একটা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেট বানানো হয়, ওটারে বলা হয় কনসোলিডেটেড ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট। বলছিলাম এটা যখন তোমার অ্যাসাইনমেন্টস করতেছে তখন। আবারও কি তুমি ব্ল্যাঙ্ক হয়ে গেছো, নাকি নাকি আমি একা একা কথা বলতেছি? না না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, শুনতেছি। আচ্ছা, এইখানে খুব শর্টকাটে দিছে। আমি যেটা করতে পারি, এই বইয়ের এই জায়গাটুকু নিয়ে আসতে পারি, তারা ওই তো বই না। আহ, হ্যাঁ, দেখি। ওরে বাবা, 4টা সেকেন্ড। বুঝতাম না।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ঝামেলা হয়েছে, কি জানি করতে গেছিলাম। চ্যাপ্টার 12 ছিল। তো চারটা কেস হইতে পারে, মানে চারটা জিনিস দিয়ে তুমি মানে যে এই আনএক্সপেক্টেড চেঞ্জ থেকে নিজের প্রোটেক্ট করতে পারো। তো কেস ওয়ান। আচ্ছা ঠিক আছে, এটা দরকার না। সো কেস ওয়ান হইতেছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন, অল ভ্যারিয়েবলস রিমেইন কনস্ট্যান্ট। হ্যাঁ, কি করছে এখানে? অ্যাজিউম দ্যাট ইন কামিং 5 years নো চেঞ্জেস অকার ইন সেলস ভলিউম, মানে তুমি সেলস কোনো চেঞ্জ আনবা না, সেল প্রাইসে কোনো চেঞ্জ আনবা না, অর অপারেটিং কস্টে কোনো চেঞ্জেস আনবা না। So profits for the coming year in Turkish lira will be as expected and cash flow from operations will still be এত, মানে যেটা থাকার কথা ওইটাই থাকবে, চেঞ্জ হবে না কোনো, ঠিক আছে? তো তুমি কোনো চেঞ্জ আনতেছো না। There is no change in net working capital, receivable plus inventory minus payable. Net working capital মানেই বুঝি মানে রিসিভেবল এর সাথে ইনভেন্টরি যোগ করার পর বাকিটা পেয়েবল মাইনাস করতে হবে। Because all results in Turkish lira remain the same. The exchange rate change however means that operating cash flow measured in euros decline, কারণ ওই যে টার্কিশ লিরা উইকার হয়ে গেছে, সো এক্সচেঞ্জ রেট চেঞ্জের জন্য ইউরো ডিক্লাইন করে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস সিরিজ অফ অপারেটিং ক্যাশ ফ্লো ইজ এত, এ ফল ইন টার্কিশ টার্কিশ ভ্যালু ওয়েন মেজার্ড ইউরো ইজ দ্যাট, মানে তুমি যদি কিছুই না করো তাহলে কি হবে, তোমার ইউরোতে যে ভ্যালুটা রিসিভ করতা টার্কিশ লিরার এগেনস্টে সেটার ভ্যালুটা ফল করবে, কারণ টার্কিশ লিরা has become weaker against ইউরো। সো এইটা একটা কেস। তো কোনো কিছুকে তুমি চেঞ্জ করো নাই, ঠিক আছে? আচ্ছা, তো কোনো কিছুকে হাত না দিলে তুমি ইউরো যেটা রিসিভ করবা টার্কিশ লিরা কে ট্রান্সলেট করার পর, সো এটা ভ্যালু ফল করবে। সো ফার্স্ট কেস হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা হবেই, মানে ডেপ্রিসিয়েশনটাকে তুমি একসেপ্ট করে নিছো। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে বলতেছে তুমি ডেপ্রিসিয়েশনটাকে একসেপ্ট করবা না, তুমি সেলস ভলিউম ইনক্রিজ করবা। সেলস ভলিউম মানে তুমি অতিরিক্ত মাত্রায় জিনিস বেচবা। assume that assume that following the depreciation in Turkish lira, sales within Turkey increases by 40%, so টার্কিতে তুমি 40% সেলস ইনক্রিজ করে ফেলছো, এই যে এত এত ইউনিটস। assume all other variables remain constant, মানে সেলিং প্রাইস, তারপর আর কি কি আছে, অপারেটিং কস্ট, এগুলো হ্যান ত্যান, এগুলো হাবি জাবি সবই তুমি সেম রাখছো। The depreciation has now made Turkish made telecom components more competitive with imports. Additionally, export volume increases because Turkish made components are now cheaper in countries whose currencies have not weakened. মানে টার্কিশ লিরা দুর্বল হয়ে গেছে না, মানে মানে ভ্যালুয়েশন কমে গেছে না, আবার তুমি ইয়াও বাড়াইছো, প্রোডাকশনও বাড়াইছো। তো টার্কিশ লিরা যখন উইকার হয়ে গেছে তখন কি করে মানুষ, টার্কিতে যেই টাইপের প্রোডাক্ট হয় ওই টাইপের প্রোডাক্ট গুলা মানুষ বেশি বেশি কিনবে, কারণ ওই 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 দেশের প্রোডাক্ট চিপার। এটা আমরা ওই যে ইসে দেখছিলাম, ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট, তারপর পার্চেসিং পাওয়ার প্যারিটি পড়ার সময় বলছিলাম যে কারেন্সির ভ্যালু ফল করলে তখন মানুষ যেই দেশে ফল করে ওই দেশের জিনিসপাতি কিনে, কারণ ওই দেশে ইয়া কম হয়ে যায়, থিংস বিকাম চিপার। তো টার্কিতেও এটা সেম জিনিসই হয়েছে। সো 40% মতো ইনক্রিজ, মানে সেল বাইরে গেছে। কেন বাড়ছে? বিকজ টার্কিশ লিরা হ্যাজ বিন ডেপ্রিসিয়েটেড, সো থিংস দ্যাট আর প্রডিউসড ইন টার্কি হ্যাজ বিকাম চিপার। আচ্ছা,
দ্য সেল প্রাইস কেপ্ট কনস্ট্যান্ট, সেল প্রাইস প্রাইসে হাত টাত দেয় নাই। সো এডিএন নেট ইনকাম রাইজেস টু এত, সো নেট ইনকাম অনেক বাইরে যায়, অপারেটিং ক্যাশ ফ্লো ফার্স্ট রাইজেস টু এত, ওয়ান টাইম ইনক্রিজ নেটওয়ার্কিং ক্যাপিটালও এত হয়ে যায়, ইউজিং এ প্রপোর্শন ইনক্রিজ হয়ে যায়, অপারেটিং ক্যাশ ফ্লো এত বাড়ছে, এন্ড টার্কি, এইডেন টার্কি হ্যাজ রিজন এত ইউরো ওভার বেসলাইন এত, সো এইটা হওয়ার কথা হয়ে গেছে এত, সো বাড়ছে, আনএক্সপেক্টেড চেঞ্জ হলে এটা বাড়তেও পারে, এটা একটা বলছে। আর এটা হচ্ছে সেল প্রাইস ইনক্রিজ করে, মানে বিক্রি দাম বাড়ায় দিছে। সো বিক্রির দাম বাড়ায় দেয়, দেখো কি হয় বিক্রির দাম বাড়ায় দিলে। অ্যাজুম দ্য টার্কিশ সেলস হ্যাজ রিজন ফ্রম 8, মানে 80.50 থেকে 82.96 পার ইউনিট করে ফেলছে। সো সেম ইউরো ইকুইভ্যালেন্ট প্রাইসে আছে, আচ্ছা। সো আগে ছিল এত, এখন হয়েছে এত, এক্সচেঞ্জ রেট আগে লিরা ছিল সস্তা, সরি, লিরা যা ছিল লিরা আরো বেশি উইক হয়ে গেছে। আর ইউরোতে এই সেম জিনিসের প্রাইস আবার সেম, মানে আগেও 12.96 ইউরো, এখনো 12.96 ইউরো আছে। Assume that the volume remains constant, baseline at in spite of this price increase. That is, customers expect to pay the same euro equivalent price and local costs do not change. Aiden, Turkey is now better off following the depreciation that it was before because the sales price, which is pegged to the international price level, increased and volume did not drop. Net income rises এত, সেগুলো রাইজ করবে, কেন রাইজ করতেছে? কারণ আমি যখন ইউরো দিয়ে কিনবো, ইউরোর এগেনস্টে যদিও টার্কিশ লিরাতে দাম বাইরে গেছে, কিন্তু ইউরোর এগেনস্টে এটা অনেক এখনো চিপার আছে। সো ইউরো সেল করে যদি টার্কিশ লিরা আমি নিয়ে ওইটা টার্কিশ লিরা দিয়ে যদি আমি এই জিনিসটা কিনি, স্টিল আমার কাছে এটা চিপ মনে হবে। এই যদি এটা আমার কাছে চিপ মনে হয়, তবে স্টিল আমি এটা বেশি বেশি কিনবো। তো বেশি বেশি কিনলে ঘুরে ফিরে আমার প্রফিটেবিলিটি বাড়তেছে বা সেলস রেভিনিউ বাড়তেছে। সো এই ক্ষেত্রে আবার ইনক্রিজ হয়। লাস্ট অফ দ্য লিস্ট হইতেছে সবকিছু বাড়ায় দিলে। আমার একটা ফোন আসছে, একটা সেকেন্ড। সেখানে আমার কেস ফোরে আমরা সবকিছু ইনক্রিজ করবো। সো এটা ওই যে দেখো লিখে দিছে কম্বিনেশন অফ অল পসিবল আউটকামস, করলে ঘুরে ফিরে বাড়ে, এটাই। আদার পসিবিলিটিস এটা লাগবে না, এটা বইয়ে, মানে এটা তো স্লাইডে উল্লেখ করে নাই, সো এটা লাগবে না। দেখি স্লাইডে কি লিখছে। সো এই যে মেনটেন ইটস ডোমেস্টিক সেল কন্ট্রাক্টস ইনভয়েসড ইন টার্কিশ লিরা, নো চেঞ্জেস ইন ভ্যারিয়েবলস, ওই যে ডেপ্রিসিয়েশন, হ্যাঁ স্ট্রেট ডেপ্রিসিয়েশন, রেজেস ইন দ্য প্রাইস, ভলিউম ইনক্রিজ করবো, তারপর রেজ ইন দ্য সেলস প্রাইস অফ দ্য এক্সপোর্ট, আর চেঞ্জিং এক্সপোর্ট প্রাইস প্লাস চেঞ্জিং সেলস প্রাইস, সবকিছু। সো দেখছো এই চারটাই অ্যাকচুয়ালি বইয়ে যে চারটা আমরা মাত্র পড়লাম, চারটা কেস, এই চারটা কেসকে অ্যাকচুয়ালি স্লাইডে এভাবে লেখছে, স্লাইডে এভাবে লিখছে। সো এর মধ্যে তুমি কোনটা গ্রহণ করবা বা কোনটাকে তুমি স্ট্র্যাটেজি খাটাবা, ডিপেন্ড করে। Strategic response of a company would undertake depends upon the price elasticity on its demand and competitors moves. So তোমার প্রোডাক্টটা যদি অনেক বেশি প্রাইস ইলাস্টিক হয়ে থাকে, প্রাইস ইলাস্টিসিটি অনেক হাই হয়ে থাকে, তাহলে তুমি প্রাইসে হাত দিতে পারবা না। যদি হাত দাও তাহলে মানুষজন তোমার প্রোডাক্ট কিনবে না, কারণ ওরা ওরা অনেক বেশি ইলাস্টিক, আবার অনেক বেশি রেসপন্সিভ হয়ে যাবে, অন্য প্রোডাক্ট নিয়ে নিবে, কিনে ফেলবে। আর যদি তোমার প্রোডাক্টটা এরকম হয় যে তোমার প্রাইস ইনইলাস্টিক, কনজিউমাররা, কাস্টমাররা, তাহলে তুমি এটার 100 টাকা বাড়ালেও লাভ নাই, মানে কিছুই, মানে 100 টাকা বাড়ালেও মানুষজন তোমার প্রোডাক্টটি কিনবে। একটা এক্সাম্পল দিই, হইতেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের সিগারেটের প্রাইস সমানে বাড়াইতেছে। কেন বাড়াইতেছে? বিকজ পিপল আর ইনইলাস্টিক, সিগারেট খাবেই ব্রিটিশ আমেরিকান টোবাকো বেটার, সো এই জন্য তারা দাম বাড়াইতে পারে। কিন্তু টিভি যেরকম সনি ব্রাভিয়া টিভি, এটা এটা টিভি কিন্তু মানুষ প্রাইস ইলাস্টিক, টিভির দামের প্রতি রেসপন্সিভ। সো জাপানিজ টিভি বা ব্র্যান্ডেড টিভি গুলো যখন দাম বাড়ায় স্টার্ট করলো প্রাইস ইয়ার জন্য, তখন মানুষ কি করছে? চাইনিজ টিভি কিনে স্টার্ট করছে বেশি বেশি করে। সো মানুষ যেহেতু প্রাইস ইলাস্টিক, তখন মানুষ টিভির এই চাহিদাটা চাইনিজ টিভিতে মেটানো স্টার্ট করছে, বিকজ চাইনিজ টিভি গুলোর প্রাইস কম, কম্পিটিটরস মুভ ছিল।
এটাই বলছে যে তুমি যে প্রোডাক্টটা দাও ওই প্রোডাক্টটার অবস্থা কি, এটা কি ইলাস্টিসিটি অনেক হাই নাকি লো বা ইনএলাস্টিক, ওটা বুঝে তুমি এখানকার যে কোনো একটা স্ট্র্যাটেজি তুমি অ্যাডপ্ট করবা। তো এখানে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট ঢুকে গেছে। তো অবজেক্ট অফ অপারেটিং ট্রানজাকশন এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করা, ডাইভার্সিফাই করা, এগুলোই লেখছে এখানে, নতুন মানে কোনো কিছু নাই। ম্যানেজমেন্ট ক্যান অলসো চেঞ্জ দ্য ফার্মস অপারেটিং এন্ড ফাইন্যান্সিং পলিসিস, চেঞ্জ করতেই পারে ইচ্ছা। সো প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট আছে, তিন টাইপের প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে পারে, একটা হচ্ছে ম্যাচিং কারেন্সি ক্যাশ ফ্লো, একটা হচ্ছে রিস্ক শেয়ারিং এগ্রিমেন্টস, একটা হচ্ছে ক্রস কারেন্সি সোয়াপস। তিনটা ওয়েতে প্রোঅ্যাক্টিভ পলিসি ইনক্লুড করতে পারে। ম্যাচিং কারেন্সি ক্যাশ ফ্লোস কি বোঝায়? ম্যাচিং কারেন্সি ক্যাশ ফ্লো হইতাছে one way to offset an anticipated continuous long exposure to a particular company is to acquire debt denominated in that currency. এটা এই যে এটার এক্সাম্পলটা এইখানে, এখান থেকে দেখাইতেছে কেন ম্যাচিং কারেন্সি ক্যাশ ফ্লো, এটা খুব মজার। সো তুমি ইউএস কর্পোরেশন, তোমার সাবসিডিয়ারি হইতেছে কানাডাতে। সো কানাডার কর্পোরেশন থেকে তুমি গুডস কিনতেছো, হ্যাঁ, সরি গুডস কিনতেছো না, গুডস তুমি এক্সপোর্ট করতেছো কানাডাতে। হ্যাঁ, এক্সপোর্ট করতেছো, গুডস এক্সপোর্ট করলে এর এগেনস্টে তুমি কি পাবা? কানাডিয়ান ডলার পাবা, তাই না? কানাডিয়ান ডলার যদি পাও, রিসিভ করো, তাহলে কানাডিয়ান ডলার যদি অ্যাপ্রিসিয়েট করে অথবা ডেপ্রিসিয়েট করে, তাহলে তোমার ইয়া হবে অপারেটিং এক্সপেন্ডিচার, সরি অপারেটিং এক্সপোজার তৈরি হবে। সো এই অপারেটিং এক্সপোজারকে যদি তোমার মিটিগেট করতে হয়, তাহলে তুমি কি করবা? যত টাকার তুমি কানাডিয়ান ডলার রিসিভ করবা, ঠিক তত টাকার কানাডিয়ান ব্যাংক থেকে লোন নিয়ে রাখবা আগেই। কানাডিয়ান ডলার ঠিক তত টাকা, অত কানাডিয়ান লোন নিয়ে রাখবা। সো লোন নিয়ে রাখলে আগের থেকেই কানাডিয়ান ইয়া বাড়ুক বা ফল করুক, এটার ইম্প্যাক্টটা ইন্টারেস্ট রেটে পড়বে। সেই ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্টটা পড়ে, ঠিক এই ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্টটা তুমি যে লোন নিয়ে রাখছো ওই লোন থেকে তুমি লোনের এগেনস্ট ইন্টারেস্ট পেমেন্ট করবা, এবং এই ইন্টারেস্ট পেমেন্টটা তোমার ব্যাকড বাই কানাডিয়ান কর্পোরেশন থেকে তুমি যে ক্যাশ ফ্লো গুলা পাইতেছো। সো যে ক্যাশ ফ্লো তুমি এটা পাচ্ছ, সেম ক্যাশ ফ্লো তুমি কানাডিয়ান ব্যাংকের থেকে নিয়ে রাখবা। তো এইভাবে তুমি তোমার অপারেটিং এক্সপোজারকে হেজ করবা, এটাই বলছে। সো ইউএস কোম্পানি, তুমি তুমি কানাডাতে এক্সপোর্ট করতেছো, সো কানাডাতে এক্সপোর্ট করলে তুমি এর এগেনস্টে কানাডিয়ান ডলার পাবা। সো তোমার এই ডলারের ভ্যালু ফলো করতে পারে, কানাডিয়ান ডলারের ভ্যালু রাইজও করতে পারে, সো ইউ ডোন্ট নো। সো এই এক্সপোজারটা থেকে বাইরে আসার জন্য সেম অ্যামাউন্ট তুমি কানাডিয়ান কোন একটা ব্যাংকের থেকে লোন নিয়ে রাখবা। একদিকে তুমি ক্যাশ ইনফ্লো করছো, সেম অ্যামাউন্ট অফ ক্যাশ তুমি আউটফ্লো করতেছো। তো যখন সেম টাইমে করবা, তখন কানাডিয়ান ডলারের যেই রিস্ক এক্সপোজারটা এটা মিটিগেট করবে কি কানাডিয়ান ব্যাংক। এটাই হইতেছে ম্যাচিং কারেন্সি ক্যাশ ফ্লো। এটা একটা প্রোঅ্যাক্টিভ মেজারমেন্ট, এটা যদি করো এটা একটা ওয়ে। আচ্ছা, এটা কি বুঝছি, কি কি হয়েছে? কি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেলাম নাকি? হ্যাঁ, কি হচ্ছে না, বুঝিনি তোমার কথা। হচ্ছে না, বাট স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কি হইতেছে না আবার বলতো, কথা বুঝিনি তোমার। না, মুভমেন্ট হচ্ছে না স্ক্রিনের, বাট স্ক্রিন দেখা যাচ্ছে। না, স্ক্রিন মুভমেন্ট করি নাই যে এখন মুভ করতেছে, এখন মুভ হয়। হ্যাঁ হ্যাঁ। না আমি জিজ্ঞাসা করলাম বুঝছো নাকি, এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ মেজারমেন্ট কি? মানে প্রোঅ্যাক্টিভ আরেকটা মেজারমেন্ট হচ্ছে রিস্ক শেয়ারিং এগ্রিমেন্ট। রিস্ক শেয়ারিং এগ্রিমেন্টটা খুব ইন্টারেস্টিং। এটা কিছুই না, এই লাইনটা পড়লে বুঝবা, এগুলো কিছু পড়া লাগবে না। ইউএস কোম্পানি একটা ফোর্ড কোম্পানি আর মাজদার সাথে চুক্তি করছে। চুক্তি কি? এরা দুজন দুজন থেকে জিনিস কিনবে। কেনার সময় তারা বলছে যে এক্সচেঞ্জ রেট যদি এইটা আর এইটার মধ্যে থাকে, তাহলে যেভাবে আছে সেভাবেই চলুক। কিন্তু এক্সচেঞ্জ যদি এটার বাইরে ফল করে, যে এটা থেকে বেশি হইলো অথবা এটা থেকে কম হইলো,
তাহলে তাহলে ফর্ড এন্ড মাজদা দুই কোম্পানি শেয়ার ডিফারেন্স ইকুয়ালি। তো যতটুকু বাড়লো বা যতটুকু কমলো, তাদের যে যত ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিবে। এটা রিস্ক শেয়ারিং। মানে তারা বলছে যে এই রেট থেকে এই রেটের মধ্যে যদি থাকে, তাহলে যত টাকা তুই আমার দেওয়ার কথা বা যত টাকা তুই আমার পাওয়ার কথা, অত টাকাই দিয়ে দিবি, কোনো প্রবলেম নাই। কিন্তু এক্সচেঞ্জ রেটটা যদি এইটার থেকে কম অথবা এটার থেকে বেশি হয়ে যায়, সেটা থেকে বেশি হওয়াতে যার লস হবে, সেই লসটা আরেকজন বেয়ার করবে বা ভাগাভাগি করে নিবে। আর এর থেকে যদি কুইমা যায়, তাহলে যার লাভ বেশি হবে বা যার লস বেশি হবে, তার সাথে সে রিস্কটা বা ওই লসটা সে একটু ভাগাভাগি করে দিবে। এটাই আর কি এগ্রিমেন্ট, এটাই রিস্ক শেয়ারিং এগ্রিমেন্ট। ঠিক আছে, না অ্যান্সার এটা নাই একটু দেখি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে। ফাইনাল ফাইনাল